ফিওনা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। শহর জুড়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পথে পথে লোকজন বাঁশের পাত্রে জংজি কিনছে। জংজি চীনের একটা বিখ্যাত খাবার। চারপাশে বাঁশের পাতা আর চিপচিপে চালের সুগন্ধ ভেসে আসছে। ড্রাগন বোট উৎসব ফিওনার প্রিয় উৎসবগুলোর একটা। আজকের দিনটি নিয়ে সে দারুণ উত্তেজিত। এই উপলক্ষে তার বিশ্ববিদ্যালয় কিছুদিনের জন্য ছুটি দিয়েছে। এলিসন ফিওনা। তার জন্ম গ্রিসের প্যাট্টা শহরে। তার বাবা এলিসন নিকোস ছিলেন বিখ্যাত একজন বিজ্ঞানী। কাজের সূত্রে তিনি চীনে আসেন এবং বিয়ে করেন চীনের এক সুন্দরী নারীকে। ফিওনার মা লিন শাও চীনের বেইজিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মিস্টার চেংশিংয়ের একমাত্র কন্যা। চেংশিং একজন প্রখ্যাত বিজ্ঞানী এবং বেইজিং শহরের উচ্চবিত্ত সমাজের এক উল্লেখযোগ্য ব্যক্তি। ফিওনার বয়স যখন মাত্র ৮ বছর তখন এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মা বাবা মৃত্যুবরণ করেন। ভাগ্যক্রমে সেদিন ছোট্ট ফিওনা বেঁচে যায়, কিন্তু সেই মর্মান্তিক দৃশ্য আজও তাকে মানসিক যন্ত্রণা দেয়। পিতৃহীন ফিওনাকে তার নানা চেংশিং নিজের কাছে রেখে লালন পালন করেন। ফলে ফিওনার জীবন বেড়ে ওঠে চীনের ঐতিহ্যবাহী বেইজিং শহরের মধ্যে। ফিওনার খুব ইচ্ছে করছে বাইরে বের হয়ে ড্রাগন বোট উৎসবের আমেজ উপভোগ করার। ২ বছর আগেও তার নানা মিস্টার চেংশিং তাকে প্রত্যেক উৎসবে নিয়ে যেতেন, কিন্তু এখন গত ২ বছর ধরে ফিওনার জীবন যেন চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ। বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও যাওয়ার অনুমতি নেই তার। ফিওনা বেইজিং শহরের পিকিং ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে, কিন্তু তার নানার এই আচরণের কারণ ফিওনার কাছে অজানা। মনে হয় কোথাও কোনো রহস্য লুকিয়ে আছে, যা সে কখনো জানতে পারেনি। হঠাৎ পেছন থেকে কারো উপস্থিতি টের পেয়ে ফিওনা ঘুরে তাকালো। সে বুঝতে পারল এই সময়ে রুমে কেবল একজনই আসতে পারে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে মৃদু কণ্ঠে বলল, ও গ্রান্ডপা, তুমি কখন এলে? ফিওনার নানা চেংশিং সাদা ল্যাব কোট পরে দাঁড়িয়ে আছেন। কোটের নিচে পিনিস টাইপ শার্ট এবং ধূসর প্যান্ট, চোখে পাতলা ফ্রেমের চশমা। তার চোখে মুখে গাম্ভীর্যতার ছাপ স্পষ্ট। ফিওনা একটু উদাস ভঙ্গিতে তার সামনে গিয়ে দাঁড়ালো। অভিমানী স্বরে সে বলল, গ্রান্ডপা, আমার বন্ধুরা সবাই বেহাই লেকে চলে গেছে ড্রাগন বোট রেসিং দেখতে। আমার মন খুব খারাপ, আমাকেও যেতে দাও প্লিজ। আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরে আসব। গ্রান্ডপা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, দেখো ফিওনা, তুমি এখনো ছোট। আমি যা করছি সব তোমার ভালোর জন্য। ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তুমি চাইলে বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলে নিতে পারো। আমার ল্যাবে যেতে দেরি হচ্ছে, না হলে আমি তোমাকে নিয়ে যেতাম। এ কথা বলেই তিনি রুম ছেড়ে বেরিয়ে গেলেন। ফিওনা কয়েকবার ডাকল, কিন্তু তিনি ফিরে তাকালেন না। গ্রান্ডপাকে অসম্ভব ভালোবাসে এবং শ্রদ্ধা করে সে। তবুও তার মন খারাপ হয়ে গেল। কেন তার গ্রান্ডপা তাকে কোথাও যেতে দেন না? কেন তাকে এই বন্দি জীবনে আটকে রাখা হয়েছে? এই প্রশ্নগুলো তার মনে গভীর দুঃখের ছাপ ফেলে গেল। ফিওনার নানা মিস্টার চেংশিং চীনের একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি তার জীবনের বেশিরভাগ সময় বিজ্ঞানের জগতে অসাধারণ অবদান রেখে কাটিয়েছেন। তার বৈজ্ঞানিক গবেষণাগারের নাম সারা দেশেই পরিচিত এবং সম্মানিত। চেনশিংয়ের ল্যাবরেটরি ফিওনার বাড়ির পেছনেই অবস্থিত। বিপুল আকারের এই ল্যাবরেটরি আধুনিক প্রযুক্তিতে পূর্ণ। এর প্রতিটি কোণে চলতে থাকা গবেষণা প্রকল্পের বেশিরভাগই গোপন, যা কারো কাছে প্রকাশ করা হয় না। এখানেই চেনশিং তার বেশিরভাগ সময় কাটান। অজানা এবং বিপ্লবী সব প্রজেক্ট নিয়ে মনোযোগী হয়ে কাজ করেন। এতটাই ব্যস্ত থাকেন যে তার নাতনির ইচ্ছা অনিচ্ছার প্রতি নজর দেওয়ার সময়ও তার খুব কমই থাকে। ফিওনার কৌতূহল বরাবরই তার নানার ল্যাবরেটরির দিকে টান দেয়। বাড়ির পেছনে থাকা এই রহস্যময় ল্যাবটি যেন তার কাছে এক মহাপৃথিবী, যার দরজা তার জন্য বন্ধ। কিন্তু চেনশিং তার ল্যাবের প্রকল্পগুলোর বিষয়ে এতটাই সতর্ক যে তিনি ফিওনাকে সেখানে প্রবেশ করতে দেন না। ফিওনার মনে হয় তার নানার এই গোপন গবেষণা তার জীবনেও কোনো এক সময় বড় প্রভাব ফেলতে পারে।
পুনরায় ফিওনা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। ড্রাগন বোট উৎসবের উল্লাস মানুষের আনন্দের কল্পনা করে তার মন বিষণ্ণতায় ভরে উঠল। গ্র্যান্ডপা সবসময় তাকে যেন কোনো অজানা শঙ্কার কারণে আটকে রাখেন। ঠিক এমন সময় তার ফোনে একটা নোটিফিকেশন এলো। মেসেজটি খুলে দেখে সে বুঝল এটি তার বান্ধবী লিনের পাঠানো। লিন লিখেছে সে গাড়ি নিয়ে বাড়ির সামনে অপেক্ষা করছে এবং ফিওনাকে এখনই নীরবে বেরিয়ে আসতে বলছে। ফিওনা মনে মনে ভাবে এখন সে আর ছোট নেই, তার বয়স 18। কয়েকদিন পরেই 19-এ পা রাখবে। 2 বছর আগেও সে বেইজিং শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াতো। তখন ছিল কলেজের দিন, কিন্তু ভার্সিটিতে ওঠার পর থেকেই তার জীবন যেন আটকে গেছে। বাসা থেকে ভার্সিটি আর ভার্সিটি থেকে বাসা, এই বন্দি জীবন আর নয়। সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এবার সে গ্র্যান্ডপার আদেশ অমান্য করেই ড্রাগন বোট উৎসবে যাবে। ফিওনা একটা উজ্জ্বল লাল চিপাও ড্রেস পরে, যা উৎসবের জন্য একদম মানানসই। চিপাওটিতে সূক্ষ্ম সোনালি রঙের ফুলের নকশা, উঁচু কলার শর্ট স্লিভস এবং সামনের দিকে হাঁটু পর্যন্ত কাটা রয়েছে। কোমরে একটা সোনালি রঙের বেল্ট পরা তাকে আরও দৃষ্টিনন্দন করে তোলে। চুলগুলো আলতো করে ব্রাশ করে পেছনে বাঁধে, সেই বাঁধনিতে সোনালি পিন গুঁজে দেয়। তার লম্বা বাদামি চুল তার গ্রিক বংশের পরিচায়ক। এরপর হালকা মেকআপের ছোঁয়ায় সে নিজেকে সজ্জিত করে। চোখে আইলাইনার, ঘন পাপড়িতে মাস্কারার প্রলেপ এবং ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে সে। তার প্রতিফলনে এক সুন্দরী আত্মবিশ্বাসী তরুণীকে দেখে সে। সোনালি রঙের হ্যান্ডব্যাগ কাঁধে নিয়ে সে নীরবে বেরিয়ে পড়ে। বাড়ির সামনে লিনের গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রাইভিং সিটে বসে লিন এক রহস্যময় হাসি দিয়ে ফিওনাকে অভ্যর্থনা জানায়। ফিওনা তার পাশে বসে পড়ে। গাড়ি রাস্তা ধরে ছুটতে থাকে আর ফিওনার মনে একের পর এক প্রশ্ন আসতে থাকে। গ্র্যান্ডপা আমাকে কেন এত কড়া শাসনের মধ্যে রাখেন? তার কিসের এত ভয়? সে জানে না তার এই একগুঁয়ে সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং তাকে এমন এক পৃথিবীতে নিয়ে যাবে যা সে কল্পনাও করেনি। ফিওনা এবং লিন বেহাই লেকে এসে পৌঁছালো, যেখানে তাদের আরও বন্ধু বান্ধবীরা অপেক্ষা করছিল। ফিওনা লেকের ধারে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য উপভোগ করতে লাগলো। বোটগুলো রঙিন সাজসজ্জায় সজ্জিত দেখে তার মন প্রফুল্ল হয়ে উঠল। রেস শুরু হওয়ার আগের গুঞ্জন তার হৃদয়ে আনন্দ এবং উত্তেজনা ছড়িয়ে দিল। প্রতিযোগীরা নিজেদের নৌকায় প্রস্তুতি নিচ্ছিল আর দর্শকরা লেকের দুই পারে সারি বেঁধে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছিল। নদীর জল সোনালি রোদে চিকচিক করছিল, যেন স্বর্ণের ছোঁয়া পড়েছে। লিন ও অন্যান্য বন্ধুরা ফিওনার পাশে এসে দাঁড়ালো এবং সবাই একসাথে ড্রাগন উৎসবের নৌকা রেস উপভোগ করতে লাগলো। ড্রাম বাজানোর সঙ্গে সঙ্গে ড্রাগন বোটগুলো জলের উপর ছুটে চলতে শুরু করলো। ফিওনা, লিন এবং তাদের বন্ধুরা চিৎকার করে উৎসাহ দিচ্ছিল। প্রতিটা বোটের যোদ্ধারা পানির ছিটা ছড়িয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল। ফিওনার হৃদয়ও যেন সেই সঙ্গে লাফিয়ে উঠছিল। যখন রেস শেষ হলো, ফিওনা এবং বাকিরা সবাই জংজি খেতে বসল। বাঁশের পাতার মোড়কে গরম ধোঁয়া উঠছিল আর সাথে ছিল টক মিষ্টি চাটনি। খাওয়া দাওয়া শেষ করে সে লিনের হাত ধরে স্টলের দিকে এগিয়ে গেল, যেখানে মানুষরা গান গাইছিল এবং ঐতিহ্যবাহী পোশাক পরে নাচছিল। পুরো পরিবেশ প্রাণবন্ত এবং উচ্ছ্বাসে ভরপুর ছিল। সে জানতো তার গ্র্যান্ডপা সবসময় তাকে উৎসবে নিয়ে আসতেন, কিন্তু আজকের মতো এত আনন্দিত সে কখনোই হয়নি। এই উল্লাসের অনুভূতি তার জন্য নতুন ছিল, যা তার সারা জীবন মনে থাকবে। সে খুব মনোযোগ সহকারে নাচ ও গানের সুরে ডুবেছিল। সন্ধ্যা শেষ হতে চলেছে। আকাশে নেমে এসেছে আধার রাত। সন্ধ্যার আকাশে শুধুমাত্র একটা তারা দৃশ্যমান, যা সন্ধ্যা তারা নামে পরিচিত। এই নক্ষত্রটি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, ভেনাস। তার মনে সবসময় এই গ্রহের প্রতি এক অদ্ভুত আকর্ষণ কাজ করে, যেন এই গ্রহটি তাকে হাত বাড়িয়ে ডাকে।
হঠাৎ করেই ফিওনার চোখে পড়ল আকাশে এক অদ্ভুত সবুজ আলোর রেখা, যা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারার দিকে আগমন করছিল। প্রথমে সে তেমন গুরুত্ব দিল না, কিন্তু কিছুক্ষণ পরে তার মনে হলো এই আলোক রেখাটি যেন তার পরিচিত। সে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকার পর আচমকা আলোর রেখাটি কোথাও অদৃশ্য হয়ে গেল, আর তার মনে হলো যে এতক্ষণ সে কোনো ঘোরের মাঝে বিচরণ করছিল। শুধুমাত্র তখনই তার সম্বিত ফিরল। অদ্ভুতভাবে তার মনে পড়ে গেল এই সবুজ আলোক রশ্মি এর আগেও সে একবার দেখেছিল। এত বছর পর পুনরায় সে একই আলোক রশ্মি ফিরে এসেছে। ফিওনার মস্তিষ্ক এখন একেবারে তীক্ষ্ণ অবস্থায় আছে। তার স্পষ্ট মনে আছে যে এই আলো রেখা তাকে পূর্বে কিভাবে আকৃষ্ট করেছিল। আকাশের সেই রহস্যময় আলোর রেখা তাকে নতুন কোনো অভিজ্ঞতার দিকে আহ্বান জানাচ্ছিল, যেন অতীতের কোনো ঘটনা আবারও ফিরে এসেছে তার জীবনে। সে বুঝতে পারছিল না এই অভিজ্ঞতা তার জন্য কীরকম পরিবর্তন আনতে চলেছে, কিন্তু অন্তরে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করছিল। আজ থেকে প্রায় 10 বছর আগে সেদিন ফিওনার জীবনে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি যেন গতির দিক থেকে সময়ের বৃত্তে ফিরে আসছিল। সেদিন সন্ধ্যায় যখন তারা গাড়ি দুর্ঘটনায় পড়েছিল, তার আগের মুহূর্তগুলো আজও তার মনে একেবারে স্পষ্ট। সেই দিনও সে আকাশে দেখেছিল একই রকম সবুজ আলোক রশ্মি। ফিওনার মনে পড়ে যায় ওই রাতে ড্রাগন উৎসবের আয়োজন ছিল। উৎসব দেখতে ফিওনার বাবা মা ও সে একসাথে যাচ্ছিল তার গ্র্যান্ডপা মিস্টার চেংসিংয়ের বাড়িতে। চীনের জিওল হাইল্যান্ডের রাস্তায় হঠাৎ করে গাড়িটি খারাপ হয়ে যায়। অনেকক্ষণ অপেক্ষার পর সে অস্থির হয়ে পড়ে এবং গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে পড়ে। চারপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ করেই তার দৃষ্টি আকাশের দিকে চলে যায়। সন্ধ্যার আকাশটি ছিল এক কথায় মায়াবী। সূর্য পশ্চিমের আকাশে ধীরে ধীরে ডুব দিচ্ছিল এবং তার শেষ রশ্মিগুলো সোনালি আভা ছড়িয়ে দিচ্ছিল। আকাশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে মেঘগুলো লাল, কমলা এবং গোলাপি রঙে রঞ্জিত ছিল। আকাশের রঙও পরিবর্তিত হচ্ছিল, গভীর নীল থেকে হালকা বেগুনি হয়ে কালচে ছায়ায় পরিণত হচ্ছিল। সন্ধ্যা তারা ভেনাস ধীরে ধীরে জ্বলে উঠছিল, যেন পৃথিবীর বুকে আকাশের প্রথম প্রদীপ। চারপাশের প্রকৃতি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছিল, আর হালকা ঠান্ডা বাতাসের পরশ সেই নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছিল। গোধূলির আলো আর অন্ধকারের মাঝে সন্ধ্যার আকাশ যেন এক রূপকথার জগতে পরিণত হয়েছিল। তখনই তার চোখে পড়ে আকাশে অদ্ভুত এক দৃশ্য। ভেনাস থেকে একটা সবুজ রশ্মি ছুটে আসছে, যেন অন্ধকার আকাশের বুকে কেউ আলোর তলোয়ার চালিয়ে দিয়েছে। সেই রশ্মি তীব্র উজ্জ্বলতায় চারপাশকে মুহূর্তেই আলোকিত করে তোলে, আর ফিওনার হৃদয় এক অজানা শঙ্কায় কেঁপে ওঠে। সেই আলো যেন তাকে কোথাও থেকে ডাকছিল, অথবা কোনো অদ্ভুত শক্তি তার দিকে ধাবিত হচ্ছিল। হঠাৎ করেই সেই সবুজ রশ্মি আকাশ থেকে মিলিয়ে যায়, যেন কখনোই ছিল না। চারপাশ আবার গাঢ় অন্ধকারে ডুবে যায়, আর তার মনে তখনই এক অদ্ভুত শূন্যতা ভর করে। মাত্র কয়েক মুহূর্ত আগেও আকাশ জুড়ে যে রহস্যময় আলোর খেলা চলছিল, তা যেন এক ক্ষণিকের স্বপ্নের মতো ভেঙে গিয়েছে। সে কিছুক্ষণ স্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, মনের মধ্যে প্রশ্নের ঝড়, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না। হঠাৎ বাবার ডাক শুনে সে যেন ঘোরের মধ্যে থেকে বেরিয়ে আসে। বাবার কণ্ঠস্বর তাকে আবার বাস্তবের মাটিতে ফিরিয়ে আনে। ফিওনা, গাড়িতে বসো। বাবার কণ্ঠে একটা অদ্ভুত তাড়াহুড়ো লক্ষ্য করে সে, যেন সময় খুবই কম। গাড়িতে ফিরে বসে সে মনে মনে সেই সবুজ আলোর স্মৃতি আঁকড়ে ধরে। বাবার উদ্বিগ্ন মুখ আর দ্রুতগামী গাড়ির শব্দ যেন রাতের রহস্যকে আরও ঘনীভূত করে তুলেছিল। গাড়ি অন্ধকার পাহাড়ি রাস্তায় দ্রুত এগিয়ে চলছিল। চারপাশে শুধুই গাঢ় অন্ধকার আর নীরবতা, কিন্তু তার মনে তখনও সেই সবুজ রশ্মির রহস্য দোলা দিচ্ছিল। হঠাৎ বাবার কণ্ঠে উৎকণ্ঠা ফুটে ওঠে। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।
ফিওনা কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাহাড়ের খাদে পড়ে যায়। সব কিছু যেন মুহূর্তের মধ্যেই ঘটল। ধাক্কা, ভয়াবহ শব্দ এবং তারপর নিস্তব্ধতা। গাড়ি উল্টে পড়ে, কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর ফিওনা নিজেকে অন্ধকারের গভীরে ডুবে যেতে দেখে। চারপাশে সব কিছু স্থির, যেন সময় থেমে গেছে। ফিওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, শরীরের ব্যথা তীব্র হয়ে উঠছিল, আর তার মনে আতঙ্ক আর অসহায়ত্ব একসাথে প্রবাহিত হচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় ভয় ছিল সেই মুহূর্তে তার বাবার জন্য। বাবার কণ্ঠস্বর আর শুনতে পাচ্ছিল না ফিওনা। সবকিছু যেন এক ভয়ানক স্বপ্নের মতো অনুভূত হচ্ছিল, যার থেকে বের হওয়ার কোনো পথ নেই। ভাগ্যের অদৃষ্ট পরিহাসে সেই ভয়ানক দুর্ঘটনার পরশে বেঁচে যায়। তাকে যখন উদ্ধার করা হয় তখন সে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রক্তে ভেসে যাচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু তার জীবন আর আগের মতো ছিল না। ফিওনার বাবা মা সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান। তাদের মৃতদেহের স্মৃতি ফিওনার মন থেকে কখনোই মুছে যায়নি। সেই ক্ষণটি তার জীবনে চিরকালের জন্য একটা গভীর ক্ষত তৈরি করে দেয়। তার জীবনে নেমে আসে এক অসহনীয় শূন্যতা, একাকিত্ব এবং অপরাধবোধ, যেন সে বেঁচে থেকেও কিছু হারিয়ে ফেলেছে। তাদের হারানোর শোক, সেই ভয়াবহ স্মৃতি আর তার জীবনের অজানা রহস্য একসাথে মিলে তার জীবনের গতিপথ চিরতরে পরিবর্তন করে দেয়। সেই সবুজ আলো রহস্য আজও তাকে তাড়া করে, যেন সেদিনের ঘটনার সাথে কোনো সম্পর্ক রয়েছে, যা তার জানার জন্য অপেক্ষা করছে। লেকের শান্ত পরিবেশ থেকে বেরিয়ে এসে তার মনে আবারও অতীতের কষ্টগুলো একে একে উকি দিতে থাকে। লিনের কণ্ঠস্বর যেন তাকে বাস্তবতার টানে ফিরিয়ে আনে, কিন্তু সেই অন্ধকার স্মৃতির ছায়া তাকে তাড়িয়ে নিয়ে যেতে চায়। ফিওনা, তুই কি নিয়ে এতক্ষণ এত গভীর ভাবনায় ডুবেছিলি? লিনের উদ্বিগ্ন কণ্ঠস্বর আবারও তার মনে আলো ফেলল। ফিওনা কিছুক্ষণ চুপ থেকে লিনের দিকে তাকায়। সে জানে লিন তাকে ভালোবাসে আর তার মনোভাব বুঝতে পারে, কিন্তু এই মুহূর্তে ফিওনা কিছু বলতে পারছিল না। মনে মনে ভেবেছিল কিভাবে এই কষ্টের কথা বলবে, কিভাবে সবাইকে বোঝাবে। আমি আমার বাড়ি চলে যাওয়া উচিত এই মুহূর্তে, অবশেষে সে বলল। তার কণ্ঠে অস্থিরতা স্পষ্ট ছিল। লিনের মুখে উদ্বেগ ফুটে উঠল। কিন্তু ফিওনা, কিছু সময় তো এখানে থাক, একটু বিশ্রাম নে। হয়তো কিছুক্ষণ বসে থাকলে তুই ভালো বোধ করবি। লিন বলল, তার চোখে একটা মৃদু আশা ছিল। কিন্তু ফিওনার মনে তখন বাড়ির দিকে ছুটে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সে হাঁটতে শুরু করল, মনে মনে ভাবতে লাগলো বাড়িতে যাওয়া উচিত, সব কিছু থেকে দূরে সরে যেতে। লিন কিছু একটা মনে করলেও ফিওনাকে আটকানোর চেষ্টা করল না। সে জানত ফিওনার এই অস্থিরতার অতীতের বোঝা তাকে মুক্ত হতে দিচ্ছে না। তবে কি কষ্টের ঊর্ধ্বে ওঠার কোনো উপায় নেই? ফিওনার মনে চিন্তা চলছিল। লেক থেকে বেরিয়ে আসার সময় তার মনে হচ্ছিল তার জীবনের এতদিন যে অন্ধকারকে সে ভেবেছে তা কি কখনোই শেষ হবে? লেকের শান্ত পরিবেশ থেকে বের হয়ে আসার পর তার মনে এখনও সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি উকি দিচ্ছিল। লিনের কণ্ঠস্বর তাকে বর্তমানের বাস্তবতায় ফিরিয়ে আনার চেষ্টা করলেও তার মনে গভীর দাগ রেখে গেছে অতীতের সেই বেদনাদায়ক অধ্যায়। বাসে ওঠার পর জানালার বাইরে তাকিয়ে তার চোখের সামনে কেবল ধূসর রাস্তা আর শুনশান পরিবেশ ভেসে উঠছিল। সবকিছু যেন অন্ধকারে ঢেকে যাচ্ছে। সেই সবুজ রশ্মির আকর্ষণীয় আলো যেন দূরে কোথাও হারিয়ে গেছে। আজকে তো মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরতেও পারবে না, এই পথ তো শেষই হচ্ছে না। মনে মনে চিন্তা করে সে। বাসটি ধীর গতিতে চলছিল, আর তার হৃদয়ে অস্থিরতা বিক্ষিপ্ত হচ্ছিল। অনেকক্ষণ ধরে চলার পরও মনে হচ্ছিল যেন বাসটি কখনোই পৌঁছাবে না। তার মনের মধ্যে প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছিল। বাড়িতে গিয়ে কি বলবো? মা বাবার কথা মনে পড়লে কি আর কোনোদিন স্বাভাবিক হতে পারবো? সে জানে সেই ক্ষত এখনও শুকায়নি, আর হয়তো কখনোই শুকাবে না।
বাসের জানালার কাছে মাথা ঠেকিয়ে সে চোখ বন্ধ করে নেয়। তার মনের গভীরে সেই মুহূর্তগুলো পুনরায় ভেসে ওঠে, যখন সে বাবা মায়ের হাসি দেখে কেমন খুশি ছিল। কিন্তু সেই আনন্দ আর ফিরে আসবে না। অভিশপ্ত দিনটি সবকিছু পরিবর্তন করে দিয়েছে। যখন বাসটি শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছায়, ফিওনা ধীরে ধীরে নিচে নেমে আসে। বাড়ির দিকে পা বাড়ানোর সময় তার মনে হচ্ছিল যেন সে আবারও সেই অন্ধকারে ঢুকে যাচ্ছে। কিন্তু আজকের দিনে তাকে অতীতের দায়ভার থেকে মুক্ত হতে হবে, এটাই তার সংকল্প। এভাবে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে থাকলে তার মনে একটা নতুন শক্তি জন্ম নেয়। সে জানে তাকে আবারও নতুন করে জীবন শুরু করতে হবে। যে আলো একদিন তার জীবনকে আলোকিত করবে। হয়তো একদিন সে সেই সবুজ রশ্মির রহস্য উন্মোচন করতে পারবে, যা তাকে তার অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এবার এগিয়ে যেতে হবে, মনে মনে বলে সে বাড়ির দরজায় পৌঁছানোর পর দৃঢ়তার সাথে দরজা খুলে ঢুকে পড়ে। ফিওনা হন্তদন্ত হয়ে ছুটে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতেই দেখল বরাবরের মতোই বাড়িতে শান্ত আর স্তব্ধতা বিরাজমান। ফিওনা লবি হতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়িটা স্বচ্ছ কাচের দ্বারা তৈরি, গোলাকার হয়ে উপরের দিকে মোড় নিয়েছে। সুগঠিত ঘূর্ণন সিঁড়ির দুই পাশে সোনালি হাতল ধরে ধীরে ধীরে ফিওনা দোতলায় চলে আসে। করিডোর পার করে মিস্টার চেংসিংয়ের রুমের সামনে চলে আসে ফিওনা। রুমে প্রবেশের উদ্দেশ্যে পা বাড়াতেই থমকে যায়। রুমের দরজা বাহির থেকে লক। তার মানে গ্র্যান্ডপা বাড়িতে নেই। কেননা মিস্টার চেংসিং যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ নিজের রুমের মধ্যেই থাকেন। ফিওনা হতাশ হয়ে পড়ে, গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে হাঁটে। করিডোরের এক পাশ জুড়ে স্বচ্ছ কাচের প্যানেলে তৈরি সোজা রেলিং রয়েছে। ফিওনা সেই রেলিংয়ের সামনে যেয়ে দাঁড়ায়। সেখান থেকে নিচের হলরুম স্পষ্ট দেখা যায়। ফিওনা ওভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হঠাৎ হলরুমের কিচেন হতে একটা শব্দ ফিওনার কানে ভেসে আসে। ফিওনা জানে এই মুহূর্তে কে রয়েছে কিচেনে। ফিওনা পুনরায় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কিচেনে প্রবেশ করতেই দেখতে পায় মিস ঝাং কিচেনের এক কোণে দাঁড়িয়ে খাবার প্রস্তুত করছেন। ফিওনা নিঃশব্দে মিস ঝাংয়ের সামনে যেয়ে দাঁড়ালো। মিস ঝাং ফিওনাদের একমাত্র বিশ্বস্ত পুরনো সার্ভেন্ট, যিনি ফিওনার দেখাশোনা করেছেন ছোট থেকেই। যখন ফিওনার নানা চ্যাংসিং ফিওনাকে এখানে নিয়ে আসেন, তখন থেকে ফিওনার সব কিছুর দেখভাল মিস ঝাং করেছেন। ফিওনাকে দেখেই মিস ঝাং স্বভাববশত হাসলেন। আদুরে কণ্ঠে বললেন, ফিওনা মামুনি, কখন এলে তুমি? ফিওনা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, মিস ঝাং, গ্র্যান্ডপা কোথায়? তিনি কি এরই মধ্যে বাড়িতে এসেছিলেন? মিস ঝাং ফিওনার অভিব্যক্তি বুঝতে পারলেন। ফিওনা কতটা দুশ্চিন্তাগ্রস্ত আর হতাশ হয়ে আছে। মিস ঝাং শান্ত দৃষ্টিতে তাকিয়ে সদয় ভঙ্গিতে ফিওনার প্রশ্নের জবাব দিলেন, মিস্টার চেনসিং কিছুক্ষণ আগে একবার বাড়িতে এসেছিলেন। পুনরায় তিনি বের হয়ে যান। সম্ভবত তিনি ল্যাবে থাকতে পারে। মিস ঝাংয়ের জবাব শোনা মাত্রই ফিওনার এক মুহূর্ত দেরি করল না। দ্রুত কিচেন থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পদক্ষেপ নেয়। বাড়ির মেইন দরজা দিয়ে বের হয়ে সোজা বাগান ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় বাড়ির পেছনের দিকটায়। ফিওনা ইতিমধ্যে বাড়ির পেছনে ল্যাবের সামনে পৌঁছে যায়। কিছু একটা ভেবে কিছুক্ষণ থমেরে রইল সেখানেই। ফিওনার সামনেই রয়েছে তার গ্র্যান্ডপার ল্যাবরেটরি। বাইরে থেকে ল্যাবটি একটি আধুনিক উজ্জ্বল ও সুরুচিপূর্ণ স্থাপনাকে ধারণ করে। বিশাল কাচের জানালা দিয়ে ল্যাবের ভেতরকার দৃশ্য দেখা যায়, যা ভবনের একাধিক তলায় বিভক্ত। ল্যাবের বাইরের দেয়ালগুলো মসৃণ ধাতুর তৈরি, যা সূর্যের আলোকে প্রতিফলিত করে। ল্যাবের প্রবেশদ্বারটি একটা মার্বেল পাথরের ধাপে, যা দৃঢ় এবং পরিষ্কারভাবে চিহ্নিত। বড় ভারী কাচের দরজা দুটি স্লাইডিং গ্লাসের প্যানেল দিয়ে তৈরি, যা উজ্জ্বল আলোকে ভেতরে প্রবাহিত হতে দেয়। ল্যাবের চারপাশে সঠিকভাবে কাটা কিছু গাছপালা ও পরিপাটি করা ঝোপঝাড় রয়েছে। ল্যাবের সামনে একটা আধুনিক সাইনবোর্ডও রয়েছে, যা ল্যাবের নাম ও পাসকোডের নির্দেশিকা প্রদর্শন করে।
এর পাশে একটা ইন্টারকম প্যানেলও রয়েছে, যা ভেতরে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ফিওনা নিঃশব্দে হেঁটে ল্যাবের প্রধান প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়ায়। পাশে একটা প্যানেল রয়েছে যা টাচ স্ক্রিন। ফিওনা সেখানে পাসকোড বসায়। ফিওনার বাদ্যের সাথে ম্যাচ করে ল্যাবের পাসকোড দিয়ে রেখেছেন। পাসকোডটি দেওয়ার সাথে সাথে স্ক্রিনে ভেসে ওঠে অ্যাক্সেস গ্রান্টেড। ফিওনার মাথার উপরে লেড লাইটটি সবুজ বাতি প্রদর্শন করে সিগন্যাল দিয়ে জানান দেয় যে দরজা খোলার জন্য প্রস্তুত হচ্ছে। ইলেকট্রনিক দরজাটা সক্রিয়ভাবে খুলে যায়। ফিওনা ধীরে ধীরে প্রবেশ করে। ফিওনা সচরাচর এই ল্যাবে প্রবেশ করে না বিশেষ প্রয়োজন ছাড়া, আর যখনই এই ল্যাবে প্রবেশ করে ফিওনা ভীত হয়ে যায়। ফিওনা ল্যাবের ভেতরে ধীর পায়ে এগিয়ে যায়। ল্যাবের ভেতরের পরিবেশ খুবই অন্ধকারাচ্ছন্ন, শুনশান, নীরব। মাথার উপর কয়েকটা বাতি নিভু নিভু আলোতে জ্বলছে। ল্যাবের ভেতরে ডান পাশে রয়েছে একটা বড় আকৃতির রুম। ফিওনা সেই রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করে ফিওনা আরেক দফায় হতাশ হয়, কেননা সেখানে তার গ্র্যান্ডপা উপস্থিত নেই। ল্যাবের ভেতরের এই রুমটায় চারপাশের দেয়াল ফকফকা সাদা রঙের। এতে করে রুমটার উজ্জ্বলতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রুমের কেন্দ্রস্থলে একটা বিশাল স্টেশন রয়েছে, যা বিভিন্ন ধরনের পরীক্ষামূলক যন্ত্রপাতি আর ডিভাইস দিয়ে সজ্জিত। স্টেশনের চারপাশে বড় বড় আর্কাইভ ক্যাবিনেট রয়েছে, যেখানে গবেষণার ফাইলপত্র সযত্নে সংরক্ষিত করা। রুমের এক কোণায় একটা বড় ডাটা মনিটর আর কম্পিউটার সেট করা, যার স্ক্রিনে কিছু ডেটা প্রদর্শন চলমান। অন্যদিকে কিছু মাইক্রোস্কোপ আর সেন্ট্রিফিউজ মেশিনও রয়েছে। তবে মনিটরের ডেটা প্রচলন দেখে ফিওনা নিশ্চিত হয় যে তার গ্র্যান্ডপা ল্যাবেই আছেন, কিন্তু তার কক্ষে তো তিনি নেই। হঠাৎ পেছন থেকে একটা ভরাট পুরুষালী কণ্ঠে ফিওনা কিছুটা চমকে যায়। পেছন ঘুরে তাকাতেই দেখতে পান ওয়াংলিকে। ওয়াংলি তিনিও চীনের একজন বিখ্যাত সায়েন্টিস্ট, আর ফিওনা নানার একমাত্র পার্টনার। এক অজানা প্রকল্প বাস্তবায়নে মিস্টার চেংশিং আর ওয়াংলি একত্রে কাজ করে যাচ্ছেন। তিনি ফিওনাকে এই মুহূর্তে ল্যাবে দেখতে পেয়ে কিছুটা অপ্রত্যাশিত মনোভাব ব্যক্ত করেন। তীক্ষ্ণ কণ্ঠে তিনি প্রশ্ন করেন, ফিওনা, তুমি হঠাৎ এই সময়ে ল্যাবে? ফিওনা হতাশ কণ্ঠে জবাব দেয়, গ্র্যান্টলি, আমার গ্র্যান্ডপা কোথায়? তিনি বাড়িতে নেই। এই মুহূর্তে ওনাকে আমার দরকার, তাই ল্যাবে দেখা করতে এসেছি। মিস্টার ওয়াংলি কম্পিউটারের সামনে এক্সিকিউটিভ চেয়ারে বসতে বসতে জবাব দেন, চেনশিং একটু বাইরে গেছেন একটা বিশেষ কাজে। কয়েকজন বিভিন্ন দেশের সায়েন্টিস্টদের সাথে মিটিংয়ে বসেছে। ফিরতে রাত হবে। তুমি বাড়িতে ফিরে যাও ফিওনা। মিস্টার ওয়াংলি খুবই ব্যস্ততার সাথে কথাগুলো বলে। তার কণ্ঠে স্পষ্ট তিনি খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজে আপাতত ব্যস্ত, এবং তার মুখবয় স্পষ্ট অবসন্ন। তাই ফিওনা আর কথা বাড়ায় না, উল্টো পায়ে হতাশ হয়ে হাঁটা ধরে। ফিওনা যখনই রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে দরজার বাইরে পা রাখে, তখনই ফিওনার কানে একটা অদ্ভুত অস্বাভাবিক আওয়াজ ভেসে আসে। ফিওনার পা সেখানেই থমকে যায়। আরও ভালো করে শব্দটা পরিষ্কারভাবে শুনতে সে নিজের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করল। ফিওনার শ্রবণ ইন্দ্রিয় যেন আরও জাগ্রত হয়ে উঠল। তখনই ফিওনা পুনরায় সে একই শব্দ পায়। শব্দটা এক প্রকার এমন যে কোনো ভয়ানক জন্তুর গোঙানির আওয়াজ, গড়গড় জাতীয় এক প্রকার শব্দ। ফিওনা আর স্থির থাকতে পারল না, ধীরে ধীরে পেছন ঘুরে তাকালো। শব্দের উৎস খুঁজতেই ফিওনার চোখ গেল সেই সিক্রেট রুমের দিকে। ল্যাবের এই রুমে আরও একটা সিক্রেট রুম রয়েছে, আর এই সিক্রেট রুমের পাসকোড ফিওনা জানে না। তার গ্র্যান্ডপা কখনোই তাকে এই রুমে প্রবেশের অনুমতি দেননি। ফিওনা আরেকটু সতর্ক হলো, আর ভালো করে শব্দটা শোনার চেষ্টা করল। হঠাৎ ফিওনার চোখ যায় দরজার নিচের ফাঁকা অংশে। সিক্রেট রুমের দরজাটা ভারী ইস্পাতের তৈরি। দরজার ওপরে পাসকোডের একটা ডিসপ্লে, আর দরজার চারপাশে উন্নত প্রযুক্তির সিকিউরিটি প্যানেল। দরজার নিচে একটা সরু ফাঁক রয়েছে।
আর সেখান থেকে এক প্রকার সবুজ আলোক রশ্মি আভা ছড়িয়ে আছে। ফিওনা নিজের দৃষ্টিকে আরও তীক্ষ্ণ করে সেদিকে পা বাড়ায়। হঠাৎই ওয়াংলির গম্ভীর কণ্ঠে ফিওনার ধ্যান ভাঙে। ওয়াংলি নিজের চেয়ারটা পেছনের দিকে ঘুরিয়ে তীব্র উদ্বিগ্ন কণ্ঠে ফিওনাকে প্রশ্ন করে, কি হলো ফিওনা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? ফিওনা একটু স্তম্ভিত হয়ে জবাব দেয়, গ্র্যান্টলি, আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছি, আর এই শব্দটাই সিক্রেট রুম হতেই আসছে। দরজার ফাঁক দিয়ে এমন সবুজ আলোক রশ্মি, এটা কিসের? ওয়াংলি ফিওনার কথায় কিছুটা চিন্তিত হয়ে পড়েন। নিজের চেয়ার ছেড়ে দ্রুত ফিওনার দিকে এগিয়ে আসে। ওয়াংলি কিছুটা শান্ত ভঙ্গিতে দৃঢ়কণ্ঠে ফিওনাকে আশ্বস্ত করার প্রচেষ্টা চালায়। ফিওনা, আমি নিশ্চিত তুমি ভুল শুনেছ। এখানে অনেক গবেষণার কাজ চলছে, যা মাঝে মাঝে অদ্ভুত শব্দ তৈরি করে। তুমি চিন্তা করো না, সব কিছুই ঠিক আছে। এখন তুমি বাড়িতে ফিরে যাও, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। ফিওনা আর কোনো প্রকার কথা না বাড়িয়ে ল্যাব থেকে বের হয়ে যায়। পথে হাঁটতে হাঁটতে ফিওনা কিছুটা চিন্তিত। ফিওনার এখনও সেই অস্থিরতা কমছে না। ফিওনা শতভাগ নিশ্চিত শব্দটা সে শুনেছে, আর সবুজ রশ্মিটাও দেখতে পেয়েছে। এতটা ভ্রম কি করে হতে পারে ফিওনার? ফিওনা বাড়ির দিকে ফিরে আসে, তবুও ফিওনাকে বারবার ভাবাচ্ছে সেই মৃদু গর্জনের শব্দ আর সবুজ আভা। ওয়াংলি যখন ফিওনাকে আশ্বস্ত করছিল, তখনও তার মুখব্বয়ে আতঙ্ক আর কিছুটা ভীতি স্পষ্ট দেখতে পেয়েছে ফিওনা। ফিওনা নিজেকে যতই শান্ত রাখতে চেষ্টা করছে না কেন, ওর মনের অস্থিরতা ওকে অশান্ত করে তুলছে। তাই ফিওনা শতভাগ নিশ্চিত হতে গ্র্যান্ডপার সাথে কথা বলবে এই বিষয়ে মনস্থির করে নেয়। ফিওনা বাড়িতে ঢুকে সোজা নিজের কক্ষে চলে আসে। কুইন সাইজের বেডের মধ্যে বড় ফুলফাযুক্ত বালিশের উপর ধপ করে শুয়ে পড়ে, যেন সমস্ত শরীরের শক্তি শেষ হয়ে গেছে। ফিওনা আজ খুবই ক্লান্ত। দিনের ঘটনাগুলো তাকে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে তুলেছে। চোখ দুটো ভারী হয়ে আসে আর নিজের ক্লান্তির সঙ্গে লড়াই করতে পারে না। চোখের পাতা একেবারের জন্য বন্ধ হতেই যেন মুহূর্তেই তন্দ্রার জালে জড়িয়ে পড়ে ফিওনা। ধীরে ধীরে গভীর ঘুমের দিকে ঢলে পড়ে। ফিওনা হঠাৎ গভীর ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে ফিওনা দাঁড়িয়ে আছে একটা অত্যন্ত সুন্দর পাহাড়ের চূড়ায়। চারপাশে যতদূর চোখ যায় পাহাড়ের ঢালগুলো নানা রঙের ফুলে ছেয়ে আছে। লাল, নীল, হলুদ আর বেগুনি ফুলের সমারোহ, যেন প্রকৃতির এক বিস্ময়কর চিত্রকলা ফুটে উঠেছে। ফিওনার মন প্রফুল্ল হয়ে ওঠে। বাতাসে ফুলের মৃদু সুবাস ভেসে আসছে, যা ফিওনার চুলে হালকা করে দোলা দিচ্ছে। সবকিছু এত শান্তিপূর্ণ আর মনোমুগ্ধকর ছিল যে মনে হচ্ছে সময় থমকে গেছে। কিন্তু হঠাৎই এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। দূর থেকে এক ভয়ানক গর্জন ভেসে আসে, যা পুরো পরিবেশটিকে কাঁপিয়ে তোলে। ফিওনা আতঙ্কিত হয়ে পেছনে তাকায়। ফিওনার হৃদয় যেন থমকে যায়। ফিওনার চোখের সামনে হাজির হয় এক বিশাল আকৃতির সবুজ প্রাণী। ফিওনা একবার দেখতেই চিনে ফেলে প্রাণীটিকে, একটা ড্রাগন মনস্টার। ড্রাগনটির শরীর সবুজ রঙে ঢাকা আর তার বিশাল পাখাগুলো আকাশকে ঢেকে দিচ্ছে। তার সবুজ রঙের মণির চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে, যেন সেই চোখের মধ্যে এক ভয়ানক শক্তি আর রহস্য লুকিয়ে আছে। ড্রাগনটি হঠাৎ করে তার মুখ খোলে আর মুহূর্তের মধ্যেই একটা বিশাল আগুনের গোলা ছুঁড়ে মারে ফিওনার দিকে। আগুনের তীব্র তাপে বাতাস যেন জ্বলে উঠছে। ফিওনা ভয়ে চিৎকার করে এবং দ্রুত তার হাত দিয়ে মুখ ঢেকে নেয়। আগুনের শিখা তার দিকে ধেয়ে আসে, আর ফিওনার চিৎকারে মনে হয় যেন তার শরীর আর মন উভয়ই ভয়ে জমে যাচ্ছে। ঠিক তখনই ফিওনার হঠাৎ ঘুম ভেঙে যায়। ফিওনা তন্দ্রা ভেঙে উঠে বসে। স্বপ্নের ভয়ে হৃৎপিণ্ড দ্রুত গতিতে ধুকপুক করছে। পরক্ষণেই ফিওনা নিজেকে ধাতস্থ করে আর বুঝতে পারে এটা একটা দুঃস্বপ্ন ছিল মাত্র, শুধু একটা স্বপ্ন। কিন্তু সেই ভয়ানক গর্জনার আগুনের শিখা যেন এখনও তার কানে বাজছে।
বিছানার পাশে রাখা টেবিল ল্যাম্পের সাথে ঘড়িটার দিকে চোখ যায় ফিওনার। ঘড়ির স্ক্রিনে সময়টা জ্বলজ্বল করছে। রাত প্রায় ৩টা ছুঁই ছুঁই। এই গভীর রাতে চারপাশের নীরবতা আরও ঘনীভূত হয়ে উঠেছে এবং ঘড়ির টিকটিক শব্দ যেন ফিওনার মনের ভেতরের অস্থিরতাকে আরও তীব্র করে তুলছে। হঠাৎ ফিওনার মনে পড়ে যায় তার গ্র্যান্ডপা নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে ফিরে এসেছেন। চিন্তা মনে হতে ফিওনার এক মুহূর্ত দেরি না করে দ্রুত উঠে দাঁড়ায়। সজাগ চোখে এবং দ্রুত পদক্ষেপে ফিওনা মিস্টার চেং সিংয়ের রুমের দিকে পা বাড়ায়। ফিওনার হৃদয়ের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা আশার আলোর ঝলক ফুটে উঠেছে, কিন্তু মুহূর্তেই ফিওনার আশার আলো নিভে যায়। রুমের দরজার বাহিরে এখন অবধি লক দেখে ফিওনার হৃদয়ে একটা শূন্যতার অনুভূতি চলে আসে। দরজার উপর চেকলিস্টের মতো লকগুলির তীক্ষ্ণ সিলভার চমক ফিওনার কাছে নিস্তব্ধতা আর নিরাশার প্রতীক হয়ে ওঠে। ফোনও করতে পারবে না, কেননা ফিওনা জানে গ্র্যান্ডপা কখনোই ফোন ধরেন না যখন তিনি বাইরে ব্যস্ত থাকেন। ফিওনার মনটায় পুনরায় একটা হতাশা ছড়িয়ে পড়ে, যেন সমস্ত আশা এক নিমিষেই দূর হয়ে গেছে। ফিওনা কিছুক্ষণ দাঁড়িয়ে রুমের দরজার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীর পায়ে আবার নিজের কক্ষে ফিরে আসে। ফিওনা নিজের কক্ষে ফিরে এসে বেডে বসে থাকে, কিন্তু এখন আর ঘুম ফিওনাকে কোনোভাবেই গ্রাস করতে পারছে না। তাই রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এক কাপ কফি বানিয়ে পুনরায় রুমে এসে রুমের বাঁ পাশের বেলকনিতে গিয়ে দাঁড়ায়। কক্ষের বাঁ পাশের বেলকনি হতে সরাসরি রাস্তা দৃশ্যমান। ফিওনা বেলকনিতে এসে কফির কাপ হাতে ধরে ধীরে ধীরে বাইরে তাকায়। রাতের হালকা ঠান্ডা বাতাস ওকে সতেজ করে তুলছে, আর কফির ভাপে গরম অনুভূতি শরীরটা কিছুটা প্রশান্তি দিচ্ছে। শহরের নৈসর্গিক দৃশ্য, রাত্রির নীরবতা আর কফির মিষ্টি গন্ধে ফিওনার চিন্তাগুলো একত্রিত হতে শুরু করলো। বেলকনির রেলিংয়ে ভর দিয়ে ফিওনা গভীরভাবে চিন্তিত চোখে দূরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থাকে, যেখানে মেঘের ফাঁক দিয়ে লুনার আলো মৃদুভাবে পড়ছে। আর মনে মনে তখনকার ঘটে যাওয়া ঘটনা আর স্বপ্নের কথা ভাবতে থাকে। ফিওনা চিন্তায় ডুবে থাকা অবস্থায় হঠাৎ রাস্তার দিকে চোখ যায়। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের মৃদু আলোতে কারো উপস্থিতি টের পায় ফিওনা। ল্যাম্পপোস্টের সাথেই কেউ একজন দাঁড়িয়ে আছে, লম্বা মতোই একজন। দেহের গঠন আর পোশাক দেখে বোঝাই যাচ্ছে কোনো একজন পুরুষ। তবেই শুনশান নীরব রাস্তায় এই সময় কে এখানে দাঁড়িয়ে থাকতে পারে? অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফিওনার মস্তিষ্কে। তাই ভালো করে পর্যবেক্ষণ করার প্রচেষ্টা চালায় ফিওনা। লোকটা কালো রঙের হুডি পরিহিত, হুডি দিয়ে মুখ আর মাথার সম্পূর্ণ ঢাকা। কালো জিন্স আর পায়ে কালো স্নিকার্স পরে আছে। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে এই অপরিচিত লোকটি। ফিওনা লোকটির দিকে উদ্বিগ্ন আর সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে আছে। বাতাসের হালকা ঠান্ডা অনুভবে ফিওনার মনোযোগ আরও নিবিষ্ট হয়ে উঠেছে সেই অচেনা অদ্ভুত লোকটির উদ্দেশ্য বুঝতে। আচমকা সেই আগন্তুক বেলকনিতে দৃষ্টি নিক্ষেপ করলে ফিওনা কিছুটা চমকে যায়। সেই অপরিচিত লোকটার চোখে সানগ্লাস পরিহিত, যা তার চোখের দৃষ্টিকে লুকিয়ে রেখেছে। কালো রঙের একটা মাস্ক দিয়ে মুখের অর্ধাংশ ঢেকে রাখা। লোকটির সানগ্লাস এবং মাস্ক থাকলেও তার দৃষ্টির দিকে কিছুটা নজর দিলেই বোঝা যায় যে সে ফিওনার দিকেই তাকিয়ে আছে। তার উপস্থিতি দৃষ্টির তীব্রতা ফিওনার মনে এক ধরনের অস্বস্তি ও উদ্বেগ তৈরি করল। ফিওনা দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় সেখান থেকে। তীব্র আতঙ্কে রুমের ভেতরে ফিরে আসে ফিওনা। বেলকনির দরজা সজাগভাবে লক করে তাড়াতাড়ি পর্দা টেনে দেয়। ফিওনা নিজেকে শান্ত করার জন্য নিজের সাথে নিজেই সংগ্রাম করতে থাকে। চেষ্টা করে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে আনার জন্য। এক ধরনের উদ্বেগময় চিন্তা মনের মধ্যে ঘুরপাক খায়। কে ছিল লোকটি? আগে তো কোনোদিন এখানে দেখিনি। এত রাতে ফিওনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কি করছে লোকটি? কেন এসেছে?
ড্রাগন বোট উৎসবের স্বল্প ছুটি শেষে আজ আবার প্রাণচঞ্চল হয়ে উঠেছে পিকিং ইউনিভার্সিটি। ছুটির আমেজ এখনও মনে রয়ে গেলেও ফিরে আসার এক ধরনের উত্তেজনা ফিওনার মধ্যে কাজ করছে। ক্যাম্পাসের পরিচিত গন্ধ, পুরনো বন্ধুদের মুখ আর চারপাশের জীবন্ত পরিবেশ যেন তাকে ঘিরে ধরে রেখেছে। আজ সকালটা যেন অন্যরকম, একটু ভিন্ন। হালকা রোদমাখা দিন, চারপাশে উৎসবের রেশ আর পরিচিত প্রাঙ্গণে পা ফেলার অনুভূতি ফিওনার মনকে প্রফুল্ল করে তুলেছে। ফিওনার বন্ধুরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে। প্রতিদিনের মতোই ফিওনা আর তার প্রিয় বন্ধু লিন একসঙ্গে ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। তাদের মধ্যে ছুটির সময় কাটানো স্মৃতির বিনিময়, হাসি ঠাট্টা আর সামনে আসা পরীক্ষা নিরীক্ষার চিন্তা মিশে থাকে। ক্লাসরুমে ঢুকতেই ফিওনার চোখে পড়ে কিছু নতুন মুখ, যারা হয়তো এই ছুটির পর প্রথমবারের মতো এখানে এসেছে। ক্লাসরুমে ঢোকার সময় ফিওনার মনে হয় তার জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বন্ধুদের সাথে সময় কাটানোর মাঝেও ফিওনার ভেতরে নতুন কিছু আশা, আকাঙ্ক্ষা আর কৌতূহল মিশে থাকে। সেই সাথে তার মনে পড়ে কিছু পুরনো স্মৃতি, বিশেষ করে সেই একা রাতগুলো, যখন সে নিঃশব্দে আকাশের দিকে তাকিয়েছিল, সেই অজানা আলো বা তারাটির দিকে। ক্লাসরুমের শান্ত পরিবেশে হঠাৎই দরজার খট করে খোলার শব্দে সবাই মনোযোগী হয়ে ওঠে। ফিওনা মাথা তুলে দেখে তাদের অ্যাস্ট্রোনমি ক্লাসের শিক্ষক প্রফেসর লু প্রবেশ করছেন। তার হাতে ধরা একটা পুরনো বই, চোখে অমলিন গাম্ভীর্য। ক্লাসরুমে ঢুকতেই সবাই সম্মান প্রদর্শন করে উঠে দাঁড়ায়। তারপর প্রফেসর লু তাদের বসতে ইশারা করেন। প্রফেসর লু তার টেবিলের দিকে এগিয়ে যান, আর ফিওনা ও তার সহপাঠীরা দ্রুত বই খাতাগুলো বের করে টেবিলের উপরে রাখে। ফিওনা তার প্রিয় নীল রঙের কলমটা হাতে তুলে নেয়, কারণ জানে যে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রফেসর লুর মুখে এক ধরনের অদ্ভুত স্নিগ্ধতা, যেন তিনি মহাবিশ্বের অসীম রহস্যগুলোর দরজা খুলে দিতে যাচ্ছেন। আজ আমরা ভেনাসের উপর আলোচনা করব, প্রফেসর লু গম্ভীর কণ্ঠে বলেন। ফিওনা তৎক্ষণাৎ খাতা খুলে কলম চালাতে শুরু করে। প্রফেসর লু যা বলবেন সব কিছুই ফিওনা মনের মন্দিরে খোদাই করে রাখার মতো গুরুত্বের সাথে নোট করতে থাকে। প্রফেসর লুর কণ্ঠস্বর ঘরের নিস্তব্ধতা ভেদ করে ওঠে। ভেনাসের ইতিহাস, বায়ুমণ্ডল এবং মহাজাগতিক গঠন সম্পর্কে বিশদ বর্ণনা দিয়ে তিনি ক্লাস শুরু করেন। প্রফেসর লুর প্রতিটা শব্দ যেন ভেনাসের আকাশের মতোই রহস্যময় এবং মোহনীয়। ফিওনার মন আকাশের অসীম অন্ধকারে হারিয়ে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে ভেনাসের ম্লান অথচ উজ্জ্বল আভা। সে যতই নোট লেখে ততই তার মনে হয় ভেনাস যেন তার কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ক্লাসরুমের ঘড়ির কাঁটা যখন সময়ের নির্দেশনা দেয়, প্রফেসর লু তখনও ভেনাসের এক অজানা অধ্যায় নিয়ে মগ্ন। ভেনাস সম্পর্কে জানতে পেরে ফিওনার মনে এক অদ্ভুত বাসনা জাগে। তার ভাবনায় গুনগুন করে ওঠে, যদি একদিন সে সেই গ্রহে যেতে পারত, সেখানে কি অসাধারণ দৃশ্য তার চোখে পড়বে। ভেনাসের রহস্যময় আকর্ষণ তাকে যেন পেয়ে বসে। প্রফেসর লু যখন ভেনাসের গঠন ও বৈশিষ্ট্য নিয়ে ব্যাখ্যা করেন, ফিওনার দৃষ্টি মগ্ন হয়ে যায় বইয়ের পাতায়। বইয়ের পাতায় আঁকা মহাজগতের বিশাল চিত্রে ভেনাসের ছবি তার চোখে পড়ে। সোনালি আভায় ঢাকা ভেনাস, তার অস্বাভাবিক বায়ুমণ্ডল এবং তার অনন্য সৌন্দর্য ফিওনার মনের গভীরে এক অসাধারণ আকর্ষণ তৈরি করে। ফিওনার কল্পনায় ভেসে ওঠে সেই দৃশ্য। যদি তার নিজের চোখে দেখতে পারত তবে কেমন হতো। আকাশে ভাসমান মেঘের বাগান, বিস্তীর্ণ সমুদ্রের মতো লালচে পৃষ্ঠ, আর সেই অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, সব কিছুই তাকে যেন এক মায়াবী অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। ফিওনার মনে হয় ভেনাসের প্রতি তারই আগ্রহ আর অজানা আবেদন তাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে, যেখানে বাস্তবতা ও কল্পনার মেলবন্ধন ঘটে। ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা হওয়ার পর ফিওনা বাড়ির পথে রওনা হয়। ফিওনা তাড়াহুড়ো করে বাসায় ফিরে আসে। মাথায় ভেনাসের রহস্যময় দৃশ্যগুলো এখনও ঘুরপাক খাচ্ছে।
বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতেই ফিওনার চোখে পড়ে মিস্টার চেংশিং খাবার টেবিলে বসে মধ্যাহ্নভোজে ব্যস্ত। ফিওনার দিকে দৃষ্টিপাত হতেই স্বভাবত স্নেহপূর্ণ হাসি দিলেন। মিস ঝাং খাবার পরিবেশন করছিলেন। মিস্টার চেংশিং ফিওনার দিকে অমায়িক দৃষ্টি নিবদ্ধ করে বললেন, আহ ফিওনা, তোমার আজকে ভার্সিটির ক্লাস কেমন ছিল? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নাও। ফিওনা হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ গ্র্যান্ডপা, ক্লাস খুবই তথ্যবহুল ছিল। আমি কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে আসছি। তথাপি সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয় ফিওনা। পোশাক পাল্টে নেয়। ফিওনা এখন একটি ম্যান্ডারিন ড্রেস পরে নেয়। চীনের একটি ঐতিহ্যবাহী ড্রেস, সিল্কের, যা হাঁটুর উপরে থাকে। নেকলাইন উঁচু, হাতা ছোট, সেলাইট বোতাম লাগানো। ফিওনা দ্রুত তৈরি হয়ে খাবার টেবিলের দিকে চলে আসে। ফিওনা তার গ্র্যান্ডপার পাশে চেয়ার টেনে বসে পড়ে আর মিস ঝাং তার জন্য খাবারের প্লেট সাজাতে শুরু করেন। আজকের খাবারে কি বিশেষ কিছু আছে? ফিওনা মৃদু হাসি দিয়ে জানতে চায়। এখানে সব কিছুই তোমার পছন্দের খাবার, মিস ঝাং উচ্ছ্বসিত কণ্ঠে বলেন। মিস ঝাং একে একে সবগুলো খাবার তুলে দিচ্ছেন ফিওনার প্লেটে। ফিওনার সামনে এই মুহূর্তে যেসব খাবার রাখা আছে, ডাম্পলিংস, ফ্রাইড রাইস, চাউমিয়ান, স্টিম ফিশ এবং ব্রেড ক্রাম্বেল চিকেন। খাবারগুলোর দিকে ফিওনা লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের মধ্যে উত্তেজনা বিরাজমান। পেটের মধ্যে ইতিমধ্যে ড্রাম বাজা শুরু হয়ে গেছে। ফিওনা একে একে সবগুলো খাবার টেস্ট করতে ব্যস্ত। যদিও কাল রাতের ল্যাবের ঘটনা ফিওনার মাথা থেকে বেরিয়ে গেছে, তাই আর মিস্টার চেনশিংকে ফিওনা আর কোনো প্রকার প্রশ্ন করে না। ফিওনা খাবার টেবিলে তার গ্র্যান্ডপার স্নেহপূর্ণ দৃষ্টি আর মিস ঝাংয়ের যত্নশীল পরিচর্যা তাকে বাড়ির আরাম ও সুখের অনুভূতি প্রদান করছে। খাবারের সুবাসে পরিবেশটি আরও মনোরম হয়ে উঠেছে, আর ফিওনার মন থেকে ভেনাসের কল্পনাও সরে এসেছে। তার পরিবারের সাথে একটা আনন্দময় মুহূর্তে প্রবাহিত হয় সে। কোনো এক অজানা পাহাড়ে গভীর একটা গুহার অন্ধকারে একটা প্রযুক্তির ল্যাব অবস্থিত। গুহার প্রাকৃতিক অন্ধকার এবং রুমের উজ্জ্বল আলোর পার্থক্যে এক চমৎকার কনস্ট্যান্ট তৈরি হয়েছে। রুমটি আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত, সোনালি হালকা দ্বারা আলোকিত, যা অদ্ভুতভাবে শান্তিপূর্ণ এবং একই সাথে রহস্যময় মনে হয়। একটা এক্সিকিউটিভ চেয়ারে বসা ব্যক্তি, যার মুখমণ্ডল পূর্ণভাবে অন্ধকারে ঢাকা, একটা নীল হলোগ্রাফিক স্ক্রিনে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে আছে। স্ক্রিনে অন্য আরেকটি গবেষণাগারের ভেতরের দৃশ্য প্রতিফলিত হচ্ছে এবং সেখানে এক ব্যক্তির সাথে ভিডিও কল চলছে। ড্রাকোনিস, আমি সেই ল্যাবের সন্ধান করতে পেরেছি যেখানে আমাদের অতি আদরের ছোট্ট অ্যাথেরিয়ন বন্দী রয়েছে। আগামীকালের মধ্যেই আমি আমার একমাত্র ভাই অ্যাথেরিয়ানকে সেখান থেকে মুক্ত করার ব্যবস্থা করব। ইটস এ প্রমিস ফ্রম দ্য প্রিন্স অফ ভেনাস, আগন্তুক দৃঢ় ও আত্মবিশ্বাসী সুরে। তার কথাগুলো ঘরের অন্ধকারে প্রতিধ্বনিত হতে থাকল, যেন তার প্রতিজ্ঞা একটা অটুট নীতি। অপর পাশে থাকা ব্যক্তিটির কণ্ঠে একটা নিঃসংশয় প্রশান্তি ফুটে উঠল, যদিও তার কণ্ঠস্বরেও গভীর দায়িত্ববোধের ছাপ ছিল। ইয়েস মাই সান, তিনি ধীরে ধীরে বললেন, যেন প্রতিটা শব্দের ওজন অনুভব করছেন। আমি জানি তুমি পারবে, তবে শুধু অ্যাথেরিয়ন নয়, আরেকটি কাজও আছে, সেটা কিন্তু ভুলে যেও না। সেটাকে সম্পূর্ণ করে তবেই তুমি ভেনাসে ফিরবে, তার আগে নয়। তার কথাগুলোতে ছিল একটা নির্দেশের মতো শোনানোর ভঙ্গি, যা সামনে থাকা আগন্তুককে মনে করিয়ে দিল তার মিশনের সম্পূর্ণতার গুরুত্ব। ঘুটঘুটে অন্ধকারে সে আগন্তুক ধীরে ধীরে ল্যাবের আলো নিভিয়ে দেয়। সামনে তার উদ্দেশ্য পরিষ্কার, কিন্তু হৃদয়ের গভীরে একটা অদ্ভুত সংশয় এবং উদ্বেগ কাজ করছে। ড্রাকোনিসের দেওয়া নির্দেশনার শব্দগুলো এখনও তার কানে বাজছে, তুমি পারবে, তবে শুধু অ্যাথেরিয়নকেই নয়, আরও একটা কাজ সম্পূর্ণ করতে হবে তোমাকে। এই কথাগুলো বারবার মনে পড়ে আগন্তুকের। সে জানে অ্যাথেরিয়নকে উদ্ধার করার পরেও কিছু একটা বাকি আছে।
তার মিশন কি শুধুই তার ভাইকে মুক্ত করার জন্য, নাকি এর পেছনে আরও একটা রহস্য লুকিয়ে আছে? আর ফিওনা, তার জীবনে আসন্ন ঝড় কি অ্যাথরিয়নের মুক্তির সাথে জড়িত, নাকি আগন্তুক নিজেই অজান্তে তাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে? আগন্তুক কল্পনা করতে পারে না কি ঘটতে চলেছে, তবে একটা কথা স্পষ্ট, এই মিশন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, হয়তো এমনভাবে যা সে কখনো ভাবেওনি। গভীর রাত, চারপাশে স্তব্ধ নিস্তব্ধতা, যেন পৃথিবী নিজেও নিদ্রাহীন। ফিওনাদের বাড়ির চারদিকে শুনশান নিস্তব্ধতা ছড়িয়ে রয়েছে। এমন সময় এক রহস্যময় আগন্তুক নিঃশব্দে প্রবেশ করে সেই বাড়িতে। তার চলাফেরা যেন বাতাসের মতো হালকা, কোনো শব্দ নেই, কোনো ছাপ নেই। বাগান পেরিয়ে আগন্তুক এগিয়ে যায় মিস্টার চেন সিংয়ের গোপন ল্যাবের দিকে। তার চোখে রয়েছে এক অদ্ভুত দৃঢ়তা, যেন সে ঠিক জানে কিভাবে পৌঁছাতে হবে তার লক্ষ্যে। ল্যাবের শক্তপোক্ত দরজার সামনে এসে দাঁড়ায় সে। তার চোখের মণি তীক্ষ্ণভাবে স্ক্যান করে দরজার পাসকোডের ডিসপ্লেকে, আর সাথে সাথে ডিসপ্লেতে ভেসে ওঠে এক্সেস গ্রাউন্টেড। মাথার উপর লেড লাইটটা সবুজ আলো প্রদর্শন করে আশ্চর্যজনকভাবে। দরজা ধীরে ধীরে খুলে যায়, যেন সেই আগন্তুকের উপস্থিতি এখানে আগে থেকেই জানা ছিল। ল্যাবের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কোনো সিকিউরিটি অ্যালার্ম বাজে না, কোনো সতর্ক সংকেত দেয় না। সব কিছুই যেন তার জন্য প্রস্তুত ছিল। রহস্যময় আগন্তুক ধীরে ধীরে ল্যাবের ভেতরে পা রাখে। তার উপস্থিতি যেন চারপাশের বাতাসকে আরও ভারী করে তোলে, যেন অজানা কিছু ঘটতে চলেছে। শুনশান নিস্তব্ধতার মধ্যে সে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকে, চারপাশের প্রতিটা সূক্ষ্ম পরিবর্তনকে অনুভব করতে চেষ্টা করে। ল্যাবের ভেতরে নিঃশব্দে পা ফেলে আগন্তুক এগিয়ে যায় সেই বিশাল আকৃতির রুমের দিকে। তার চলাফেরা এমন নিঃশব্দ যেন অন্ধকারও তাকে মেনে নিয়েছে। সেই মুহূর্তে তার হাতে থাকা স্মার্ট ঘড়িটি হঠাৎই সক্রিয় হয়ে ওঠে। নীলাভ আলো ঝলমল করে জ্বলে ওঠে স্ক্রিনে। ঘড়ির স্ক্রিনে একটা সিগন্যাল স্পষ্ট হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে একটা বার্তা ভেসে ওঠে, অ্যাথিরিয়ন ইজ ইন দিস রুম। এই তথ্য পাওয়া মাত্রই আগন্তুকের চোখে ধরা পড়ে এক টুকরো প্রজ্ঞা, যেন সে সেই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। রুমের ভারী দরজার সামনে থেমে তার মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সে জানে সে এখন তার লক্ষ্যের খুব কাছাকাছি। অ্যাথিরিয়ন, সেই বিরল ড্রাগন, তার একমাত্র ভাই, এখানেই বন্দী। রহস্যময় আগন্তুক রুমের দরজার দিকে তাকায়, তার হাতের স্মার্ট ঘড়িতে আবারও একবার নজর বুলিয়ে নেয়। সে জানে এবার তার সামনে অপেক্ষা করছে একটা কঠিন চ্যালেঞ্জ, যা তাকে তার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে অথবা ধ্বংসের দিকে ঠেলে দেবে। কিন্তু সে থামে না। সামনে যাই থাকুক না কেন সে প্রস্তুত। তার চোখের গভীরে ছায়া ফেলে থাকা অন্ধকারে যেন এক দৃঢ় সংকল্পের ঝিলিক। সব কিছুই নির্ভর করছে এই মুহূর্তের উপর। অ্যাথিরিয়নকে উদ্ধার করা তার একমাত্র লক্ষ্য। আগন্তুক হাত দিয়ে তুড়ি বাজাতেই রুমের ভারী দরজাটা মৃদু গুঞ্জন তুলতে তুলতে খুলে যায়। সে ধীরে ধীরে সেই রুমে প্রবেশ করে। চোখের কোণায় প্রতিটা সূক্ষ্ম পরিবর্তন ধরা পড়ছে। চারপাশে রয়েছে শুধু বিভিন্ন ডিভাইস আর যন্ত্রপাতি, যেন এই জায়গাটা কোনো পরীক্ষাগারের অংশ। কিন্তু আশেপাশে আর কিছু নেই, কোনো ড্রাগনের উপস্থিতির আভাসও নেই। আগন্তুকের ভ্রু কুঁচকে ওঠে। সে সন্দেহাতীতভাবে ঘুরে দাঁড়ায় এবং তখনই তার দৃষ্টি পড়ে একটা গোপন দরজার উপর। এই দরজার অব্যয়টাই বলে দিচ্ছে এটা একটা সিক্রেট রুমের প্রবেশপথ। আগন্তুক সেই দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তার হাতের স্মার্ট ঘড়িটির সাথে সাথেই সিগন্যাল দিতে শুরু করে, একটানা অনবরত। আগন্তুকের চোখে এক চিলতে সংকল্প ফুটে ওঠে। সে জানে অ্যাথিরিয়ন ঠিক এই রুমের ভেতরেই বন্দী। এই রুমের ওপারে রয়েছে তার আসল লক্ষ্য, এবং যে কোনো মূল্যে তাকে এই রুমে প্রবেশ করতে হবে। আগন্তুকের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে যায়। সে এক মুহূর্তের জন্য দ্বিধা না করে সেই সিক্রেট রুমের পাসকোডের ডিসপ্লের সামনে এগিয়ে যায়। তার চোখের মণি তীক্ষ্ণভাবে স্ক্যান করে ডিসপ্লেটিকে।
ঠিক যেমনটি আগেও করেছিল। কিন্তু এইবার কিছু অস্বাভাবিক ঘটে। দরজাটা কোনো সাড়া দেয় না, কোনো গুঞ্জনও ওঠে না। রহস্যময় আগন্তুক কিছুটা চমকিত হয়, যদিও তার মুখে তা প্রকাশ পায় না। তার চোখে এক মুহূর্তের জন্য সন্দেহের ছায়া ভেসে ওঠে। দরজা স্থির, কোনো প্রতিক্রিয়া নেই। এটা যেন তাকে চ্যালেঞ্জ করছে, তার ধৈর্য পরীক্ষা করছে। আগন্তুক পুনরায় পাসপোর্ট স্ক্যান করার প্রচেষ্টা চালায় এবং আবারও ব্যর্থ হয়। ডিসপ্লেতে এখনও ভেসে উঠছে অ্যাক্সেস ডিনাইড। এই বার্তা দেখে আগন্তুকের মুখে রহস্যময় হাসি মিলিয়ে যায় এবং তার চোখে ফুটে ওঠে দমিত ক্রোধের তীব্র ঝলক। মুহূর্তেই তার মন ভরে ওঠে এক ভয়ানক রাগে, যেন সব কিছু ধ্বংস করে দেওয়ার প্রবল ইচ্ছা তাকে গ্রাস করতে শুরু করেছে। তার শরীরের প্রতিটা রন্ধ্রে যেন আগুন জ্বলে উঠছে। মনে হচ্ছে এখনই পুরো ল্যাবরেটরিটা জ্বালিয়ে দিতে পারলে সে শান্তি পেত। রাগে ফুঁসতে থাকা আগন্তুক এবার আর অপেক্ষা না করে দরজাটায় সর্বশক্তি দিয়ে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তার মনের ভেতর একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যেভাবেই হোক তাকে এই রুমে ঢুকতেই হবে। কিন্তু ঠিক যখন তার হাত দরজার পৃষ্ঠ স্পর্শ করে, এক মুহূর্তের মধ্যেই ঘটল অপ্রত্যাশিত কিছু। আগন্তুক প্রচণ্ড জোরে ছিটকে পড়ল পেছনে, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ঠেলে দিল। তার পুরো শরীরটা যেন বিদ্যুতের শকের মতো প্রবল আঘাতে কেঁপে উঠল। ধাক্কাটা এতটাই শক্তিশালী ছিল যে আগন্তুক মেঝেতে পড়ে গেল। শরীরের প্রতিটা পেশি কুঁকড়ে উঠতে লাগলো যন্ত্রণায়। তার মুখ থেকে একটা দম বন্ধ করা চিৎকার বেরিয়ে এলো। আর সে বুঝতে পারল এই দরজা জোর করে ভাঙা সম্ভব নয়। সাথে সাথেই আগন্তুক উঠে দাঁড়ায়, শরীরের ব্যথা উপেক্ষা করে দ্রুত নিজের মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনে। এবার সে বুঝতে পারে এই রুমে সাধারণ সিকিউরিটির বাইরে অন্য কিছু আছে, এমন কিছু যা এক ড্রাগনকেও দমিয়ে দিতে পারে। এই দরজাটা খোলা এতটা সহজ হবে না। এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। আত্মবিশ্বাসের সঙ্গে সে তার চোখের মণি দিয়ে রুমের ভেতরের দৃশ্য স্ক্যান করতে শুরু করে। এইবার তার লক্ষ্য দরজার ওপাশে কী ধরনের সিকিউরিটি সিস্টেম সক্রিয় আছে তা খুঁজে বের করা। স্ক্যানের মাধ্যমে ধীরে ধীরে রুমের ভেতরে জটিল সুরক্ষা ব্যবস্থা তার সামনে স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। যখন আগন্তুক তার চোখের মণির সাহায্যে রুমের ভেতরের দৃশ্য স্ক্যান করে, তখন মুহূর্তেই তার ভাবমূর্তি বদলে যায়। স্ক্যানের ফলস্বরূপ রুমের ভেতরে সে যে দৃশ্য দেখতে পায় তা তার মনের গভীরে ধাক্কা দেয়। ভেতরে থাকা অ্যাথেরিয়ন স্পষ্টভাবে দৃশ্যমান, যদিও তার মানব রূপে, কিন্তু তার শরীরের অবস্থা অত্যন্ত করুণ, ক্ষতবিক্ষত, দগ্ধ এবং বিবর্ণ। অ্যাথেরিয়নের মানব রূপ মাটিতে পড়ে আছে, তার দেহের বিভিন্ন অংশে রক্তাক্ত চিহ্ন, এবং তার মুখে এক ধরনের কষ্টের ছাপ ফুটে উঠেছে। এই দৃশ্য দেখে আগন্তুকের মুখে হতবাক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। সে জানে অ্যাথেরিয়নকে এমন অবস্থায় দেখে তার অভিযান আরও জটিল হয়ে উঠেছে। এখন তাকে কেবল দরজাটি ভাঙতেই হবে না, বরং অ্যাথেরিয়নের জীবনও রক্ষা করতে হবে। অ্যাথেরিয়নের অবস্থা দেখে আগন্তুকের মনে একটা গভীর উদ্বেগের জন্ম হয়। যদি এভাবে আরও কিছুদিন ধরে অ্যাথেরিয়ন এই অবস্থায় থাকে, তবে সে তার ড্রাগন সত্তাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। তাদের জাতির জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। ড্রাগন সত্তার অভাবে অ্যাথেরিয়নের শক্তি ও ক্ষমতাকে শেষ করে দিতে পারে, এমনকি তার জীবনকেও হুমকির মুখে ফেলতে পারে। আগন্তুকের চোখে ক্ষোভ আর তীব্র সংকল্পের ঝলক দেখা যায়। সে জানে এখন সময় এসেছে দ্রুত পদক্ষেপ নেওয়ার। এই মুহূর্তে তার লক্ষ্য শুধু অ্যাথেরিয়নকে মুক্ত করা নয়, বরং তাকে দ্রুত তার ড্রাগন সত্তা পুনরুদ্ধারে সাহায্য করা। পাসকোডের ডিসপ্লে স্ক্যান করার পরেও কোনো তথ্য প্রদর্শিত না হওয়ায় আগন্তুকের মন উদ্বিগ্ন হয়ে ওঠে। তার চিন্তা দ্রুতগতিতে চলতে থাকে এবং সে সিদ্ধান্ত নেয় দরজার চারপাশে আরও গভীরভাবে স্ক্যান করার জন্য। দরজার চারপাশে স্ক্যান করতে গিয়ে সে দেখতে পায় রুমের দরজার আশপাশে একটা অদ্ভুত ধরনের কেমিক্যালের ধারা তৈরি করা হয়েছে। এই কেমিক্যাল বিশেষভাবে তৈরি করা হয়েছে
যা শুধুমাত্র মানুষই এটি স্পর্শ করতে পারে। আর কোনো প্রাণীর জন্য এটা সম্ভাব্য বিপজ্জনক বা অতিক্রম করা অসম্ভব। এটা স্পষ্ট করে দেয় যে এই সিকিউরিটি সিস্টেম শুধুমাত্র সাধারণ নিরাপত্তার চেয়ে অনেক বেশি জটিল এবং শক্তিশালী। এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে তাকে কৌশলী হতে হবে, আর তার কাছে যে কোনো সুযোগকে কাজে লাগিয়ে এই বাধা অতিক্রম করতে হবে। আগন্তুকের মস্তিষ্কে হঠাৎ করে একটা ধারণা স্পষ্ট হয়ে ওঠে। সে বুঝতে পারে যে এই সিক্রেট রুমের দরজাটি আসলে সেরাফিক ডিটারেন্স নামে একটা কেমিক্যাল দ্বারা সুরক্ষিত। এই রাসায়নিকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কিছু বিশেষ জীব বা প্রাণীর জন্য বিপজ্জনক। এই কেমিক্যালটি এক ধরনের রেডিও অ্যাক্টিভ রিডিং, যা অন্যান্য প্রাণীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এতে করে দরজার আশেপাশে অতিক্রম করা একেবারেই অসম্ভব হয়ে ওঠে। অতিরিক্তভাবে দরজার পাসকোড ডিভাইসটি শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে খুলতে সক্ষম, যা একমাত্র মানুষের জীববৈজ্ঞানিক শনাক্তকরণকে গ্রহণ করে। এই সমন্বয়ে আগন্তুকের জন্য দরজা খোলার পথ অত্যন্ত জটিল হয়ে উঠেছে। অত্যন্ত রেগে উত্তেজিত আগন্তুক চারপাশের ডিভাইসগুলোকে ভাঙচুর করতে শুরু করে। সিসিটিভি ক্যামেরাগুলো ফেটে যায়, স্ক্রিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে, আর মেটাল টুকরো মেঝে জুড়ে ছড়িয়ে পড়ে। তারপর সে দ্রুত কম্পিউটারের সামনে এসে একটা বার্তা টাইপ করতে শুরু করে। তার হাত চলতে থাকে এবং কিছুক্ষণ পরই একটা বার্তা স্ক্রিনে উঠে আসে। বার্তাটি থ্রেড জাতীয়, অর্থাৎ এটি স্পষ্টভাবে একটা হুমকির চিহ্ন বহন করে। মিস্টার চেনসিং, আপনার সিক্রেট রুমের সুরক্ষা ব্যবস্থা ভাঙতে আমি কিছুতেই পিছুপা হব না। আপনার প্রযুক্তির দুর্বলতা আমি খুঁজে পেয়েছি। অ্যাথেরিয়ন মুক্তি পাবে এবং যে কোনো বাধা অতিক্রম করা হবে। আপনার প্রতিরোধ যতই শক্তিশালী হোক, আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনার অনিচ্ছাকৃত আগন্তুক। বার্তাটি শেষ করে আগন্তুক রুমের দরজার দিকে ফিরে দেখল তার কাজ সম্পন্ন করে একটা নতুন উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। পরের দিন সকালে সূর্যের প্রথম আলোক রশ্মি ফিওনার ঘরের জানালা দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ঘুমের তাড়াতাড়ি প্রভাব কাটিয়ে ফিওনা চোখ মেলে। তাজা বোধ করতে করতে সে দ্রুত বিছানা থেকে ওঠে এবং স্নানঘরের দিকে চলে যায়। প্রাতরাশের জন্য স্নিগ্ধভাবে প্রস্তুত হয়ে ফিওনা সুস্বাদু নাস্তা শেষ করে। নাস্তা শেষ করার পর সে পছন্দসই পোশাক পরিধান করে। ফিওনা আজ সকালে চিনো প্যান্ট এবং সাদা শার্ট পরিধান করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। গাড়ির দরজা খুলে ফিওনা ভেতরে প্রবেশ করে। ড্রাইভার একটা মৃদু হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। ফিওনা গাড়ির সিটে বসে। গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য প্রস্তুত। গাড়ি শহরের ব্যস্ত রাস্তায় প্রবাহিত হতে থাকে, আর বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো দূর থেকে ক্রমশই ঘন হতে থাকে। গাড়ি বিশ্ববিদ্যালয়ের মূল গেটে এসে থামে এবং ফিওনা গাড়ি থেকে নেমে পা রাখে বিশ্ববিদ্যালয়ের মাটিতে। তার চোখে উজ্জ্বল আশা এবং উদ্দীপনা, এবং তার দৃষ্টিতে স্পষ্টভাবে এক নতুন দিনের জন্য প্রস্তুতির চিহ্ন দেখা যায়। মিস্টার চেনসিং ল্যাবে প্রবেশ করতেই আতঙ্কিত হয়ে পড়েন। পুরো ল্যাবের অবস্থা দেখে তিনি হতবাক হয়ে যান। ডিভাইসগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্ক্রিনগুলো চূর্ণ বিচূর্ণ, আর ক্যাবেল ও অন্যান্য যন্ত্রপাতি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চেনসিং কিছুক্ষণ স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থাকে। তার চোখ একে একে ল্যাবের ক্ষতিগ্রস্ত জায়গাগুলোর দিকে ঘোরায়। এরপর তার দৃষ্টি কম্পিউটারের স্ক্রিনে থাকা বার্তায় গিয়ে পড়ে। বার্তাটি সবার জন্য স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তিনি জানেন ভেনাসের ড্রাগনের আসন্ন সংকট এবং তাদের পৃথিবীতে আসার খবর। বার্তাটি পড়ে চেনসিংয়ের মুখমণ্ডলে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন যে তাদের গোপনীয়তা ও নিরাপত্তা এখন হুমকির মুখে, এবং পৃথিবীতে আগন্তুকরা এসে পৌঁছেছে। এই পরিস্থিতি তার জন্য এক নতুন সংকট তৈরি করেছে, যা তিনি নিরসনে এখন দ্রুত পদক্ষেপ নিতে হবে। বার্তাটি স্পষ্টভাবে জানাচ্ছিল যে আগন্তুক পুনরায় আসতে পারে, এবং তার উপস্থিতি ল্যাবের নিরাপত্তাকে চরম হুমকিতে ফেলবে।
এই ধারণায় জেনসিংয়ের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল। তিনি দ্রুত বুঝতে পারলেন যে এই বিপদ কেবল ল্যাব পর্যন্তই সীমাবদ্ধ নয়, ফিওনার জীবনও এতে হুমকির মধ্যে পড়বে। তার মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করল। তিনি সিদ্ধান্ত নিলেন ফিওনাকে এখনই এই বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে। তিনি জানতেন তার প্রিয় নাতনি যদি এই ঝুঁকির মধ্যে পড়ে তবে তার নিরাপত্তা নিশ্চিত করা অতি জরুরি। জেনসিং দ্রুত পরিকল্পনা গ্রহণ করলেন। তিনি ফিওনাকে কোনো একটি সুরক্ষিত স্থান যেমন গোপন আশ্রয় বা নিরাপদ আবাসিক এলাকায় স্থানান্তরিত করার ব্যবস্থা করবেন। তার মনে ছিল দৃঢ় সংকল্প, ফিওনার জীবন যেন কোনোভাবেই বিপন্ন না হয়। তাকে সুরক্ষিত রাখতে যতদূর সম্ভব এই বিপদ থেকে তাকে দূরে সরিয়ে নিতে হবে। ফিওনা বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই তার চোখে পড়ল মিস্টার জেনসিং সোফায় বসে আছেন। তার মুখাবয়বে চিন্তার চিহ্ন স্পষ্ট, চোখে উদ্বেগের ছাপ এবং মলিন চেহারা। তিনি গভীর চিন্তায় নিমজ্জিত। ফিওনা নিজের কাঁধ থেকে ব্যাগটি নামিয়ে সোফায় জেনসিংয়ের পাশে গিয়ে বসল। গ্র্যান্ডপা, কি হয়েছে? আপনি এত চিন্তিত কেন? ফিওনা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল। জেনসিং তার দৃষ্টির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। এরপর ফিওনার দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, ফিওনা মাই ডিয়ার, আমাদের এখন দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তোমাকে এখনই এই বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। ফিওনার মুখে চিন্তার ছায়া। কিন্তু কেন? হঠাৎ কি এমন হয়ে গেল যে আমাকে নিরাপদ স্থানে থাকতে হবে? জেনসিংয়ের মুখে দৃঢ়তা। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার নিরাপত্তা। কিছু বিপদ আসন্ন এবং তোমার সুরক্ষা নিশ্চিত করতে হলে তোমাকে এই বাড়ি থেকে সরিয়ে নিতে হবে। তুমি আমার উপর ভরসা করো না? তুমি জানো না তোমার গ্র্যান্ডপা তোমার জন্য যে সিদ্ধান্ত নেবে সেটা তোমার একান্তই মঙ্গলের জন্য? ফিওনা অবাক হলেও তার গ্র্যান্ডপার কথা শুনে গভীরভাবে চিন্তা করতে লাগল। অবশেষে ফিওনা নীরব সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে গ্র্যান্ডপা, আমি প্রস্তুত। কোথায় যেতে হবে আমাকে? মিস্টার জেনসিং গভীর চিন্তায় ডুবে থেকে ফিওনার দিকে তাকিয়ে বললেন, আমি ঠিক করেছি আজকের মধ্যে তুমি তোমার পিকিং ইউনিভার্সিটির ডরমেটরিতে থাকবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও। মিস ঝাং ফিওনার জন্য পানি নিয়ে আসার সময় কথাগুলো শুনে অবাক হয়ে যান। ফিওনা কান্নারত হয়ে মিস্টার জেনসিংয়ের সামনে দাঁড়িয়ে বলল, গ্র্যান্ডপা, আমি তোমাকে আর মিস ঝাংকে ছেড়ে কিভাবে থাকব? জেনসিং তার নাতনির দিকে গভীরভাবে তাকালেন এবং তার চোখে মায়ার জল জমে উঠল। ফিওনা, আমি জানি এটা তোমার জন্য খুবই কঠিন, কিন্তু তোমার নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি এখানে থাকো তাহলে বিপদ হতে পারে। মিস ঝাং পানির বোতল রেখে মনোপুতভাবে এগিয়ে এসে ফিওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, ফিওনা, তুমি জানো আমরা সব সময় তোমার পাশে আছি। তোমার নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তুমি যাওয়ার পর আমরা একে অপরের কাছে থাকব। ফিওনার চোখের জল আরও বেশি গড়িয়ে পড়ল, কিন্তু ফিওনা একে অপরের কাছে থাকার প্রতিশ্রুতি নিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। আমি তোমাদের খুব মিস করব। মিস্টার জেনসিং এবং মিস ঝাং তাদের চোখের জল মোছার জন্য তার দিকে সহানুভূতির চোখে তাকিয়েছিলেন, যেন তাদের ভালোবাসা এবং উদ্বেগ ফিওনার হৃদয়ে পৌঁছে যেতে পারে। অবশেষে ফিওনা তার ব্যাগপত্র গুছিয়ে তৈরি হলো। একান্তে ঘরের দিকে ফিরে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে নিচে নামল। নেমে এসে দেখল মিস ঝাং সদর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। দরজার বাইরে মিস্টার জেনসিং গাড়িতে বসে অপেক্ষা করছেন। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। ফিওনা তার লাগেজটা হাত থেকে ছেড়ে মিস ঝাংয়ের দিকে এগিয়ে গেল। জড়িয়ে ধরে ফিওনা কান্নায় ভেঙে পড়ল। মিস ঝাংও নিজেকে সামলাতে পারলেন না, চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। ফিওনা কান্নারত কণ্ঠে বলল, মিস ঝাং, আমি আপনাকে অনেক অনেক মিস করব। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। এমন দিন আসবে কোনোদিনও কল্পনা করিনি।
মিস ঝাংয়ের কণ্ঠে কাঁপতে কাঁপতে বের হলো, আমিও তোমাকে খুব মিস করব ফিও মামুনি, কিন্তু মনে রেখো তোমার ভালো থাকা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিওনা মিস ঝাংকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তটাই তাদের জীবনের শেষ সান্ত্বনা। বাইরে অপেক্ষায় থাকা মিস্টার চেনসিং গাড়ির ভেতর থেকে এই দৃশ্যটি দেখছিলেন। তার চোখেও জল জমে উঠল, কিন্তু তিনি শক্ত মুখ করে জানতেন যে এটা ফিওনার সুরক্ষার জন্যই দরকার। ফিওনা শেষবারের মতো মিস ঝাংয়ের মুখের দিকে তাকিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দের সঙ্গে সঙ্গে যেন ফিওনার জীবন থেকে একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। গাড়ি চলছে আর ফিওনা আপন মনে বাইরের জানালা দিয়ে তাকিয়ে আছে। রাস্তার দুই পাশে দ্রুত পাল্টে যাওয়া দৃশ্যগুলো যেন তার চিন্তাগুলোর প্রতিফলন। অনেক কিছুই ভাবছে ফিওনা, নানান স্মৃতি, ভাবনা আর এক অজানা ভবিষ্যতের উদ্বেগ। সব কিছুই যেন মনের মধ্যে ঝড় তুলছে। মিস্টার চেনসিং একবার আর চোখে ফিওনার দিকে তাকালেন। তার দৃষ্টিতে উদ্বেগ আর স্নেহের মিশ্রণ। তিনি জানেন এই মুহূর্তটা ফিওনার জন্য কতটা কঠিন। তিনি আস্তে করে ফিওনার মাথায় হাত রাখলেন, যেন বলতে চাইলেন, আমি তোমার পাশে আছি। ফিওনা ধীরে ধীরে তার গ্রান্ডপার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল। কোনো কথা না বলে ফিওনা মাথা তুলে মিস্টার চেনসিংয়ের কাঁধে রেখে দিল। এভাবে সে তার গ্রান্ডপার স্নেহের সান্ত্বনা খুঁজে পেল, যেন এই মুহূর্তে পৃথিবীর সমস্ত কষ্টের মাঝেও একমাত্রই আশ্রয় তার জন্য যথেষ্ট। গাড়ি চলতে থাকলো, আর ফিওনা তার গ্রান্ডপার কাঁধে মাথা রেখে নিঃশব্দে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে রইল, যেন তার নতুন জীবনের পথে পা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। গাড়িটা ধীরে ধীরে থামল পিকিং ইউনিভার্সিটির প্রাঙ্গণে। ফিওনা আর মিস্টার চেনসিং গাড়ি থেকে নামলেন। আশেপাশে একটা গভীর নীরবতা বিরাজমান। দুজনেই সোজা এগিয়ে গেলেন প্রফেসরের রুমের দিকে। দরজার সামনে এসে ফিওনা একটু পেছনে দাঁড়িয়ে রইল। মিস্টার চেনসিং একাই ভেতরে প্রবেশ করলেন। ফিওনার হৃদয় যেন ধাক্কা খাচ্ছে এক অজানা আশঙ্কায়। বাইরে অপেক্ষা করতে করতে তার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর মিস্টার চেনসিং প্রফেসরের সাথে কথা শেষ করে রুম থেকে বেরিয়ে এলেন। তার পেছনে প্রফেসরও বের হয়ে এলেন। প্রফেসর হাসি মুখে ফিওনার দিকে তাকিয়ে বললেন, ফিওনা, তুমি তোমার কক্ষে যাও। আজ থেকে তুমি শাওইয়ান ডরমিটরিতে থাকবে। 5 নম্বর রুম তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। ফিওনা একটু চমকে উঠল। শাওইয়ান ডরমিটরি? এটি তো অন্যতম আধুনিক ডরমিটরি, তার জন্যই বরাদ্দ? মনের মধ্যে খানিকটা স্বস্তি আসলেও চেনসিংকে ছেড়ে যাওয়ার কষ্ট তাতে কমেনি। ফিওনা মৃদুকণ্ঠে মিস্টার চেনসিং এবং প্রফেসরকে বিদায় জানিয়ে ডরমিটরির দিকে পা বাড়ালো। বিদায়ের মুহূর্তে মিস্টার চেনসিং প্রফেসরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, প্রফেসর, ফিওনা আমার একমাত্র নাতনি। ও যেন কোনো রকম অসুবিধায় না পড়ে। আপনি দেখবেন, ঠিক আছে? প্রফেসর আশ্বস্তভাবে মাথা নেড়ে বললেন, নিশ্চয় মিস্টার চেনসিং, আপনি নিশ্চিন্ত থাকুন। ফিওনার জন্য সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। ফিওনা ততক্ষণে বেশ কিছুটা দূরে চলে গেছে। তার অন্তরে মিশ্র অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে। একদিকে নতুন পরিবেশের উত্তেজনা, অন্যদিকে মিস্টার চেনসিংকে ছেড়ে যাওয়ার বেদনা। কিন্তু তার সামনে এখন এক নতুন অধ্যায়। শাওইয়ান ডরমেটরির 5 নম্বর রুমের দিকে। শাওইয়ান ডরমেটরির 5 নম্বর রুমটি একটা সাদামাটা কিন্তু আরামদায়ক স্থান। রুমটি হালকা রঙের দেয়াল এবং আধুনিক আসবাবপত্রের সাথে সাজানো। এখানে দুটো একক বিছানা রয়েছে। প্রতিটা বিছানার পাশে একটা ছোট কাঠের টেবিল। একটা বড় জানালার রুমটিতে প্রাকৃতিক আলো প্রবাহিত করে এবং বাইরের সবুজ পরিবেশের দৃশ্য দেখায়। রুমটিতে একটা স্টাডি ডেস্ক, একটা বুকশেলফ এবং একটা আলমারি রয়েছে, যা স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় সব কিছু রাখতে সুবিধাজনক। নরম পর্দা, একটা ছোট কার্পেট এবং কয়েকটা গাছপালা রুমটিতে আরামদায়ক পরিবেশ যোগ করে। মোট কথা, এটা ফিওনার থাকার জন্য একটা সুস্থ সুন্দর স্থান হবে।
ফিওনা লাগেজ হাতে নিয়ে ধীরে ধীরে শাওইওয়ান ডরমেটরির 5 নম্বর রুমে প্রবেশ করল। ঘরের ভেতরে ঢুকতেই সে লক্ষ্য করল রুমটি পরিপাটি ও পরিচ্ছন্ন, যেখানে হালকা রঙের দেয়াল এবং আধুনিক আসবাবপত্র সহজ এবং আরামদায়কভাবে সাজানো। ফিওনার চোখ চলে গেল পাশের বেডে। সেখানে একটা মেয়ে বসে তার লাগেজ গোছাচ্ছিল। মেয়েটি ছিল ফিওনার ক্লাসমেট লিয়া। তাকে দেখে ফিওনার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। ও, তুমি এখানে? ভালো লাগছে তোমার সঙ্গে আবার দেখা হয়ে। লিয়া হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ, আমি এখানেই থাকি। তুমি কেমন আছো? আসো, আমি তোমার লাগেজ কোথায় রাখতে হবে দেখিয়ে দেই। ফিওনা মনে মনে কিছুটা স্বস্তি পেল। লিয়া তার লাগেজের ব্যবস্থা করতে সাহায্য করল এবং দুজনে রুমে নতুন পরিবেশে নিজেদের স্থান করে নিল। গভীর রাত, পুনরায় সে অজানা পাহাড়ের গুহায় ল্যাবের সামনে বসে আছে সে আগন্তুক। তার সামনে কম্পিউটারের স্ক্রিনে আরেকটা ল্যাবের প্রতিফলন দেখা যাচ্ছে। ভিডিও কল চলছে। ড্রাকোনিস, আগন্তুক ভঙ্গুর কণ্ঠে বলল, আমি ব্যর্থ হয়ে ফিরেছি। আমি পারিনি আমার ভাই অ্যাথিরিয়নকে ফিরিয়ে আনতে। ওর অবস্থা খুবই গুরুতর। এভাবে কিছুদিন থাকলে ওর সর্বস্ব শক্তি ও ক্ষমতা হারিয়ে ফেলবে। কম্পিউটারের স্ক্রিনে ড্রাকোনিসের মুখ চিন্তা ও উদ্বেগে ভরা। কিন্তু তুমি ব্যর্থ হলে কিভাবে? তুমি তো ভেনাসের সর্বশক্তিমান ড্রাগন প্রিন্স। আগন্তুক গভীর হতাশার সঙ্গে বলল, আমি চেষ্টা করেছি, কিন্তু সিকিউরিটি ব্যবস্থা খুবই শক্তিশালী ছিল। আমি সেরাফিক ডিটারেন্ট নামের একটা রাসায়নিক দেখেছি, যা আমার জন্য তো বটেই, অন্য কোনো ড্রাগনের জন্য বিপজ্জনক। আমাদের এখন অন্য কোনো পরিকল্পনা নিতে হবে। ড্রাকোনিস মাথা নেড়ে বলল, তুমি সেখান থেকে ফিরে এসেছো। এখন আমাদের দ্রুত কিছু করা প্রয়োজন। তুমি যা পারো তা করবে, কিন্তু অ্যাথিরিয়নের জন্য সময় খুবই কম। আগন্তুক কলটা কেটে দিল। গভীর শুনশান নীরবতা গুহার অন্ধকারে। আগন্তুক কম্পিউটারের স্ক্রিনে কিছু টাইপ করছিল, কিন্তু হঠাৎ স্ক্রিনে একে একে কিছু ছবি ভেসে উঠল। প্রথম ছবিটি ছিল চেং সিংয়ের, দ্বিতীয় ছবিটি ছিল ওয়াংলির এবং তৃতীয় ছবিটিতে একটা তরুণীর ছবি দেখা গেল। তরুণীর ছবিটি দেখে আগন্তুক কিছুটা অবাক হলো। এতক্ষণ সে ল্যাবে কার কার আগমন ঘটেছিল অ্যাথিরিয়ন বন্দি থাকা অবস্থায় তা বিশ্লেষণ করছিল, এবং এই তরুণীর উপস্থিতি তার পরিকল্পনায় নতুন একটা ধাঁধা যোগ করল। এই মেয়েটি কে? আগন্তুক নিজের মনেই প্রশ্ন করল। তার চিন্তার লাইনটি এবার নতুন দিক নিতে শুরু করল। ছবিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে বিস্তারিত তথ্য ভেসে উঠল। আগন্তুক মৃদু কণ্ঠে বলল, এলিসন ফিওনা। তথ্যের বিশ্লেষণে আগন্তুক বুঝতে পারল যে এই তরুণী ফিওনা ল্যাবের সিক্রেট প্রকল্পের সাথে কোনোভাবে জড়িত। তার উপস্থিতি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং তার সম্পর্কিত তথ্য আরও গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করল। পুরোপুরি ডিটেলস বের করার সাথে সাথে আগন্তুক গম্ভীরভাবে চিন্তা করতে করতে বলল, মিস্টার জেনসিংয়ের একমাত্র নাতনি পিকিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। পেয়েছি আমি আমার শিকার। এবার তার মাধ্যমেই আমি আমার ভাইকে উদ্ধার করব। আগন্তুক লোকেশন ট্র্যাকিং সিস্টেমে ফিওনার অবস্থান শনাক্ত করার সাথে সাথেই তার মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে উঠল। স্ক্রিনে দেখা গেল ফিওনার অবস্থান পিকিং ইউনিভার্সিটির ডরমেটরিতে। আগন্তুক ঠোঁট প্রসারিত করে হাসল। চোখে মুখে এক অদ্ভুত উল্লাস প্রকাশ পেল। মিস্টার জেনসিং, এবার তোমার আদরের নাতনি খুলবে ওই সিক্রেট রুমের দরজাটা। যদি আমি আমার পরিকল্পনায় সফল হতে না পারি, তবে আমি ড্রাগন প্রিন্স জ্যাসপার অরিজিন নই। তার এই কথাগুলো দেয়ালের উপর ধ্বনিত হয়ে ফিরে আসে, যেন আকাশ ও বাতাসও তার সংলাপে সাড়া দেয়। এক ঝাঁকুনি হাওয়ার গর্জনে চারপাশ কেঁপে ওঠে, যার মধ্যে এক ধরনের শক্তি ও দৃঢ়তার প্রকাশ ঘটে। ফিওনা পড়ার ডেস্কে বসেছিল। খোলা জানালা দিয়ে প্রবাহিত দমকা হাওয়া তার মুখে লাগল, যা অস্বাভাবিকভাবে তীব্র ও ঠান্ডা ছিল।
এই হাওয়ার মধ্যে এমন কিছু ছিল যা ফিওনার অজান্তেই তার মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টির আগাম বার্তা দিল। মনে হলো এই অদ্ভুত হাওয়া কিছু বড় পরিবর্তনের অথবা বিপদ সংকেত বহন করছে, যার প্রভাব তার জীবনে শিগগিরই স্পষ্ট হবে। রাতের অন্ধকারে ফিওনা লিয়া ঘুমিয়ে পড়ার পরেও ফিওনার সঙ্গমতেও ছিল না। সে জানালার সামনে এসে দাঁড়িয়ে গভীর মনোযোগের সাথে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তারার মাঝে ভেনাস খুঁজে পাওয়া যেন এক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। তার মনে হঠাৎই একটা অস্বস্তির অনুভূতি ছাড়া নিজের অজান্তেই সে নিজের ভেতরে অস্থিরতা অনুভব করছিল। জ্যাসপার তার স্মার্ট ঘড়িটি নিয়ে একটা নতুন কৌশল গ্রহণ করল। সে বিশেষ একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফিওনার ছবির সাথে ঘড়ির সংযোগ স্থাপন করল। এই প্রযুক্তি ব্যবহার করে ঘড়িটি ফিওনার সামনের দিকে গেলে একটা সিগন্যাল প্রেরণ করবে। অ্যাপ্লিকেশনটি ঘড়ির ব্লুটুথ ফিচারের মাধ্যমে ফিওনার ছবি বিশ্লেষণ করে যখনই ফিওনা তার দৃষ্টির আওতায় আসবে, ঘড়িটি একটা বিশেষ সংকেত পাঠাবে যা জ্যাসপারকে তার উপস্থিতি সম্পর্কে সতর্ক করবে। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি যা তাকে বাস্তব সময়ে তথ্য সরবরাহ করবে, ফিওনার অবস্থান নির্ধারণ করতে সাহায্য করবে। এই প্রযুক্তির মাধ্যমে জ্যাসপার নিশ্চিত হতে পারবে যে তার লক্ষ্য ফিওনা কোথায় রয়েছে এবং সে তার পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে। ফিওনা ডেস্কের সামনে চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খুব কাছে, আর তার জন্য প্রস্তুতি নিতে কোনো ফাঁক রাখছে না ফিওনা। খোলা জানালা দিয়ে মৃদু বাতাস আসছে, আকাশের সন্ধ্যার আলো নিভু নিভু করে জ্বলে উঠেছে। ভেনাস তারার উজ্জ্বলতা সেই পরিচিত শান্তি নিয়ে হাজির হয়েছে। হঠাৎ ফিওনার চোখে ধরা পড়ল আকাশে এক অভূতপূর্ব দৃশ্য। আজ যেন কিছু অস্বাভাবিক ঘটছে। একসাথে 5টি আলোক রশ্মি ভেনাস থেকে তীরের মতো ছুটে আসছে পৃথিবীর দিকে। সোনালি, নীল, কালো, সাদা আর লাল রঙের আলোক রশ্মিগুলো এত দ্রুত গতিতে এগিয়ে আসছিল যে ফিওনার চোখ অবাক বিস্ময়ে স্থির হয়ে গেল। মনে হচ্ছিল এই আলোক রশ্মির আগমন যেন কোনো নতুন ঘটনার ইঙ্গিত দিচ্ছে। মুহূর্তের মধ্যেই আলোক রশ্মিগুলো কোথায় যেন গায়েব হয়ে গেল। ফিওনা তখনও আকাশের পানে হতভম্ব হয়ে তাকিয়েছিল। ওর চোখে লাল, সোনালি, কালো, নীল আর সাদা রঙের আলোক রশ্মি সেই অভূতপূর্ব দৃশ্য এখনও স্পষ্ট। এর আগে এমন কিছু কখনোই দেখেনি, যদিও চীনের পৌরাণিক কাহিনীতেও এমন অস্বাভাবিক দৃশ্যের কথা পড়েছিল। আজও সামনে সত্যি সত্যি তাই ঘটল। হঠাৎ করেই লিয়া বাইরে থেকে ফিরে এসে রুমে প্রবেশ করল। লিয়ার চোখ পড়ে ফিওনাকে জানালা দিয়ে তাকিয়ে থাকতে দেখে। তার অদ্ভুত মনোভাব দেখে লিয়া সোজা ফিওনার কাছে এসে ডাক দেয়, ফিওনা, তুমি ঠিক আছো তো? এমন অন্যমনস্ক হয়ে জানালা দিয়ে কি দেখছিলে? ফিওনা তেমন কিছু বলার আগেই লিয়া তার পাশে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফিওনা এই মুহূর্তে কি বলবে তা ভেবে পায় না, আর বললেও লিয়া বিশ্বাস করবে না। কেননা ফিওনা চাইলেও এখন তা প্রমাণ করতে পারবে না, তাই কথা ঘুরিয়ে নেয়। স্বাভাবিক স্বরে বলে, তেমন কিছু না লিয়া, আমার গ্র্যান্ডপার কথা খুব মনে পড়ছিল, তাই বাইরের দিকে তাকিয়েছিলাম। লিয়া ফিওনার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, শোনো, আজকে রাতে আমার একটা বেস্ট ফ্রেন্ডের জন্মদিন উদযাপন হবে। আমাকে ইনভাইট করেছে। আমি ভাবছিলাম তোমাকে আমার সাথে নিয়ে যাব। মজা হবে আর মনে হয় তোমার মনটাও ভালো হয়ে যাবে। ফিওনা একটু চিন্তিত মুখে বলল, না, আমি যাব না, তুমি যাও। তোমার বন্ধু তোমাকে ইনভাইট করেছে। আমি যদি যাই তাতে কেমন দেখাবে? লিয়া দ্বিধাগ্রস্তভাবে বলল, আরে, ও আমার বেস্ট ফ্রেন্ড। তাছাড়া এত রাতে আমি একা একা যাব, আবার একা একা বাসায় ফিরব। প্লিজ ফিওনা, না করো না, আসো আমার সাথে চলো। ফিওনা কিছুক্ষণ ভাবল, তারপর মৃদু হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাব। দুজন মিলে দ্রুত প্রস্তুতি নিতে শুরু করল। ফিওনা আজকে একটা ব্ল্যাক মিনি ড্রেস পরেছে, তার ঠোঁটে ব্রাউন লিপস্টিকের একটা গাঢ় শেড।
চোখে ক্যাট আই মেকআপ এবং কানের দুল হিসেবে সিম্পল ব্ল্যাক ইয়াররিংস। তার হাতে একটা সিম্পল ব্রেসলেট আর গ্ল্যামারাস কালার হেয়ার স্টাইল সম্পন্ন। ফিওনার পায়ে স্টিলেটো হিল এবং হাতে একটা লিটল ক্লাস ব্যাগ। লিয়া ফিওনার সাজ পোশাক দেখে মুগ্ধ হয়ে বলল, ও ফিওনা, তোমাকে আজকে সত্যি অসাধারণ লাগছে। তোমার এই ব্ল্যাক মিনি ড্রেস আর গাঢ় খয়েরি লিপস্টিক একসাথে খুবই আকর্ষণীয় এবং গ্ল্যামারাস লাগছে। একদম পারফেক্ট লুক। ফিওনাও লিয়ার সাজ পোশাক দেখে প্রশংসা করতে শুরু করলো। তোমাকেও আজকে একেবারে দারুণ লাগছে, ফিওনা মুগ্ধ কণ্ঠে বলল। তোমার এলিগ্যান্ট বডিকন ড্রেস আপটাই তোমাকে বেশ মানিয়েছে। লিয়া হাসি মুখে উত্তর দিল, ধন্যবাদ ফিওনা। এবার চলো বের হওয়া যাক, বাইরে গাড়ি অপেক্ষা করছে। ফিওনা লিয়া একসাথে গাড়িতে উঠে পড়ল। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো রাতের শহরের আলো আর সঙ্গীতের সুরের মাঝে মিশে গিয়ে। ফিওনা জানালার পাশে বসে বাইরে তাকাচ্ছিল। শহরের উজ্জ্বল আলোক রোশনি আর নৈশ জীবনের ঝলক তাকে আকর্ষণ করছিল। লিয়া পাশেই বসা, মৃদু হাসিতে তার মুখ উজ্জ্বল ছিল। দুজনেই আজকে রাতের জন্য প্রস্তুত ছিল। অনুভব করছিল নতুন এক উত্তেজনা। গাড়ির ভেতরে আলো সঙ্গীতের মৃদু ঝলক ফিওনা ও লিয়ার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছিল। ল্যাবের ভেতরে মিস্টার চেংশিং এবং ওয়াংলি বসে গভীর চিন্তায় মগ্ন। তাদের আলোচনার বিষয় ছিল গতকাল রাতের ঘটনার পরিণতি। ওই ড্রাগনকে উদ্ধার করার জন্য তার সঙ্গী এসে পড়েছে। মিস্টার চেংশিং বললেন, তার মুখাব্বায় চিন্তিত। আমার ল্যাব ভাঙচুর করেছে, সিক্রেট রুমের দরজা খুলতে না পেরে। তবে তুমি জানো, সে সহজে হার মানবে না। নিশ্চিতভাবে আবার চেষ্টা করবে। একবার লোকেশন পেয়ে গেছে, আর এখন আমরা কিভাবে প্রতিরোধ করব? ওয়াংলি ধীরে ধীরে মাথা ঝাঁকালেন। তার চিন্তামগ্ন মুখে একটা সংকল্পের ছায়া। আপনার মতে যদি সে সত্যি চেষ্টা করে, তাহলে আমাদের অবশ্যই আরও শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। হয়তো আমাদের দরজার নিরাপত্তা বাড়াতে হবে বা অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমাদের আগে নিশ্চিত করতে হবে যে সে কিভাবে আবার দরজায় পৌঁছাবে। এই কাজ করার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মিস্টার চেংশিং গভীর নীরবতা কাটিয়ে বলেন, তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে। যে কোনো মূল্যে দরজার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর আমাদের তদন্ত অব্যাহত রাখতে হবে, যাতে সে কোনোভাবে আমাদের প্ল্যান ফাঁস করতে না পারে। দুজনেই এই সংকল্প নিয়ে তাদের আলোচনা শেষ করলেন। তাদের চোখে প্রতিশ্রুতি আর দৃঢ়তা ফুটে উঠছিল। গুহার অন্ধকার কোণায় 5 জন আগন্তুক একে একে প্রবেশ করে। তাদের মুখে গভীর শ্রদ্ধা ও শ্রদ্ধাবোধের প্রতিফলন স্পষ্ট। তারা সবাই প্রিন্স জ্যাসপারকে অভিবাদন জানিয়ে সম্মান প্রদর্শন করে। প্রিন্স অরিজিন, আমরা উপস্থিত, একজন আগন্তুক বললেন মাথা নুইয়ে। আমাদের নির্দেশ দিন, আমরা কিভাবে আপনার নির্দেশ পালন করব। জ্যাসপার, যার মুখে ছিল গম্ভীর ও দৃঢ় ভঙ্গি, তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। বর্তমানে তোমাদের কাজ হলো আমার দেওয়া লোকেশনে কড়া নজরদারি রাখা। এই সময়ের মধ্যে চেষ্টা করো কেমিক্যাল প্রতিরোধের জন্য কৌশল বের করতে। কিন্তু মনে রাখবে, আমার মিশন আরও গুরুত্বপূর্ণ। আমি এখন আমার মূল লক্ষ্য পালনে যাচ্ছি। আগন্তুকরা মাথা নুইয়ে সম্মতি জানিয়ে চলে গেল। জ্যাসপার তাদের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করল। জ্যাসপার তাদের প্রতি আস্থাশীল ছিল, কিন্তু নিজস্ব মিশনে প্রবেশ করার জন্য তার মনোযোগ সম্পূর্ণভাবে নিবদ্ধ ছিল। জ্যাসপার তার গুহার অভ্যন্তরে এক কোণে দাঁড়িয়ে এক্ষণও অপেক্ষা না করে দ্রুততার সাথে তার স্মার্ট ঘড়ির স্ক্রিনে ফিওনার সর্বশেষ লোকেশন ট্র্যাক করল। স্ক্রিনে ফিওনার অবস্থান স্পষ্ট হয়ে উঠল এবং এক ঝলকে জ্যাসপারও লক্ষ্য বুঝতে পারল। চোখে দৃঢ় সংকল্প নিয়ে জ্যাসপার নিঃশব্দে গুহার মধ্য থেকে বেরিয়ে গেল। ওর প্রতিটা পদক্ষেপ ছিল দ্রুত ও নির্ভুল। ও জানত আর এক মুহূর্ত সময় নষ্ট করা সম্ভব নয়। ফিওনার দিকে ওর যাত্রা শুরু হয়ে গিয়েছে। গাড়ি এসে থামল তার গন্তব্যে।
ফিওনা ও লিয়া গাড়ি থেকে নামতেই ফিওনার চোখে পড়ল উজ্জ্বল সাইনবোর্ড, যার উপর স্পষ্টভাবে লেখা ছিল M1T বেইজিং। ফিওনা অবাক দৃষ্টিতে সাইনবোর্ডের দিকে তাকিয়েছিল। এখানে বার্থডে পার্টি হবে? ফিওনা লিয়ার দিকে তাকিয়ে জানতে চাইল। ফিওনা লিয়ার হাত ধরে দরজার দিকে এগিয়ে গেল। ভেতরে প্রবেশ করতেই তার চোখে পড়ল এক দৃশ্য। এটা একটা আধুনিক নাইট ক্লাব, যেখানে চারপাশ জুড়ে উজ্জ্বল আলো, বর্ণিল নাচের ডিস্কো বল এবং সুরম্য সঙ্গীতের ঝংকার। ফিওনার জন্য এই পরিবেশ ছিল নতুন আর অদ্ভুত। ঘরের অভ্যন্তরে চমকপ্রদ সাজসজ্জা আর সঙ্গীতের উন্মাদনা তাকে অভ্যস্ত দুনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতে নিয়ে গেল। ধূমপান থেকে শুরু করে নানা ধরনের আলো, গানের তালে তালে সবাই মগ্ন। ফিওনা এক মুহূর্তের জন্য হোঁচট খেল। এমন অভিজ্ঞতা তার আগে কখনোই হয়নি। একটা টেবিলের চারপাশে বেশ কিছু ছেলেমেয়ে জমায়েত হয়ে বসেছিল। লিয়া তাদের দিকে এগিয়ে গিয়ে সবার সাথে পরিচিত হতে শুরু করল। একটা মেয়ে, যিনি ককটেল হাতে ছিলেন, উঠে এসে লিয়াকে জড়িয়ে ধরল। ও লিয়া, তুই এসেছিস? মেয়েটি আনন্দের সাথে বলল। তোকে কি সুন্দর লাগছে, তোর জন্যই অপেক্ষা করছিলাম। লিয়া উজ্জ্বল মুখে মেয়েটিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলল, মিংছু, শুভ জন্মদিন। তুই তো আমাদের পার্টির প্রধান অতিথি। মিংছু মিষ্টি হাসি দিয়ে লিয়াকে ধন্যবাদ জানালো। ফিওনার দিকে তাকিয়ে বলল, ওকে রে? এটা ফিওনা, আমার নতুন রুমমেট। লিয়া উত্তর দিল। ফিওনা, এ হলো মিংছু, আজকের জন্মদিনের বার্থডে গার্ল, আর এখানে সবাই আমাদের বন্ধু। ফিওনা মিংছুকে সম্মান জানিয়ে বলল, শুভ জন্মদিন মিংছু, খুব ভালো লাগছে তোমার সাথে পরিচিত হয়ে। মিংছু হাসি দিয়ে ফিওনার হাতে হাত রেখে বলল, তোমার সাথে পরিচিত হয়েও ভালো লাগছে, আসো আমাদের সাথে বসো। ফিওনা লিয়ার সাথে টেবিলের দিকে এগিয়ে গেল। তাপমাত্রা কিছুটা কম হলেও ক্লাবের আনন্দমুখর পরিবেশে সে দ্রুত মানিয়ে নিয়েছিল। এমন পরিবেশে ফিওনা প্রথমবার এসেছে, তাই কিছুটা আশ্চর্য ছিল, কিন্তু লিয়ার সাথে সাথে পার্টির আনন্দের সঙ্গে মিশে যেতে শুরু করল। অবশেষে কেক কাটা সম্পূর্ণ করল। কেক কাটার শেষ হতেই পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠল। সবার মুখে কেকের স্বাদ আর আনন্দের হাসি মিশে গিয়েছিল। তারপরে একে একে ওয়েটারেরা অ্যালকোহল দিয়ে ভরা গ্লাস নিয়ে টেবিলের দিকে এগিয়ে আসতে শুরু করল। ফিওনা প্রথমবারের মতো এমন দৃশ্য দেখছিল, সবাই মদ্যপানে মগ্ন হয়ে উঠল। ফিওনা, তুমি কিছু খাবে? লিয়া উৎসাহিতভাবে বলল, না ধন্যবাদ। ফিওনা নম্রভাবে উত্তর দিল, আমি ককটেল পছন্দ করি না, যদি সম্ভব হয় তবে মকটেল খেতে পারি। লিয়া আগেই ফিওনার বিষয়ে সবাইকে অবহিত করে রেখেছিল, তাই ওয়েটাররা ফিওনার জন্য বিশেষভাবে মকটেল প্রস্তুত করতে শুরু করল। অন্যরা যখন মদের গ্লাস তুলে আনন্দে মশগুল ছিল, ফিওনা লিয়ার পাশে বসে নিজের মকটেল হাতে নিয়ে উপভোগ করতে শুরু করল। ফিওনার চোখ মদ্যপানের পরিণতি লক্ষ্য করে গাঢ় উদ্বেগে ভরে উঠল। লিয়ার সঙ্গীরা আনন্দে মাতাল হয়ে উঠলেও ফিওনার চোখে পড়েছিল এক ধরনের অস্বস্তি ও পরিমাণের সীমা ছাড়া পানীয়ের প্রতি আসক্তি। লিয়া, তোমার কি মনে হয় সব ঠিক আছে? ফিওনা শান্ত স্বরে জানতে চাইল। লিয়া হাসি মুখে উত্তরে বলল, হ্যাঁ, সবাই মজা করছে, তুমি চিন্তা করো না, তোমার মকটেল এসে যাবে আর সব কিছু ঠিকঠাক থাকবে। ফিওনা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ক্লাবের উজ্জ্বল আলো আর আনন্দমুখর পরিবেশের মধ্যে ও লিয়ার কাছে আশ্রয় পেল। ওর চোখের তীক্ষ্ণ দৃষ্টি তবুও ক্লাবের পরিবেশকে বিশ্লেষণ করতে লাগল। এমন পরিস্থিতিতে ফিওনা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলেও লিয়ার বন্ধুদের আনন্দের অংশ হয়ে উঠতে সে চেষ্টা করছিল। ফিওনা হাতের পিঙ্ক রঙের একটা মকটেল ধরে ধীরে ধীরে চুমুক দিচ্ছিল। এতে ছিল পিচ আর পাইনাপেলের সুমধুর মিশ্রণ। প্রতিটা ঢোকের সাথে সাথে মিষ্টি স্বাদ আর মনকে একটু হলেও প্রশান্তি দিচ্ছিল। ক্লাবের আলো ছায়ায় চারপাশের পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করে ফিওনা।
তর্কাতর্কি, হাস্যরস, মিউজিক এবং সুরেলা হৈহুল্লোড়কে আবিষ্ট করে রেখেছে। হঠাৎ বার কাউন্টারের দিকে ওর চোখ পড়তেই ফিওনা দেখল এক রহস্যময় ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে। ব্যক্তিটির হাতে ছিল একটা গাঢ় লাল পানীয় এবং তার উপর দিয়ে কালো রঙের হুডি পরা, মাথায় হুডি দিয়ে মুখ ঢেকে রেখেছে। চোখে সানগ্লাস এবং মুখে মাস্ক দিয়ে মুখ আচ্ছাদিত ছিল। তার অদ্ভুত পোশাক এবং গোপনীয়তা দেখে ফিওনার মনে সেদিনের স্মৃতি ঝলসে উঠল, যখন সে বেলকনি থেকে নিচে একটা অজ্ঞাত ব্যক্তিকে দেখেছিল। ফিওনার অস্বস্তি বেড়ে গেল। কিভাবে ওই লোক এখানে এসেছে? কেন তার মুখের সমস্ত পরিচয় আড়াল করা? অদ্ভুতভাবে ক্লাবে এসে সানগ্লাস পরা একটা ব্যক্তিকে দেখে ওর কৌতূহল আরও বেড়ে গেল। ফিওনা অনুভব করল যে সেই রহস্যময় ব্যক্তি ওকে লক্ষ্য করছে। তার চোখের তীক্ষ্ণ নজর এবং মুখাবয়বের অস্বাভাবিক গোপনীয়তা ফিওনার ভেতর গভীর এক অস্বস্তি তৈরি করল। হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করল এবং শরীরের প্রতিটা আণুবীক্ষণিক কোষে এক অদ্ভুত শীতলতা অনুভব হতে লাগল। ভয়ের কারণেও দ্রুত লিয়াকে খুঁজতে লাগল, কিন্তু লিয়া এবং তার বন্ধুরা ইতিমধ্যে মাতাল হয়ে পড়েছে। তাদের মধ্যে কেউই আর সংবেদনশীল অবস্থায় নেই। ফিওনা একদিকে তাদের অবস্থা দেখে উদ্বিগ্ন হতে লাগলো, অন্যদিকেও চেয়েছিল যেন তারা দ্রুত ঘরে ফিরে যায়। ফিওনা দ্রুত লিয়ার কাছে গিয়ে বলল, লিয়া, চলো আমরা এখনই বাসায় চলে যাই। আমি তাড়াতাড়ি চলে যেতে চাই। লিয়া মাতাল অবস্থায় হাসতে হাসতে বলল, আরে একটু সময় তো দাও, পার্টি তো মাত্র শুরু হয়েছে। ফিওনার মুখে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল। ও জানালো, আমার সত্যিই ভালো লাগছে না, আমার যাওয়া দরকার। লিয়ার সঙ্গীরা নেচে এবং গেয়েই যাচ্ছিল। ফিওনা ততক্ষণে ওর মোবাইল বের করে দ্রুতভাবে ক্যাবের ব্যবস্থা করার চেষ্টা করছিল। ওর মনোযোগ এখন সেই রহস্যময় লোকের দিকে, যে প্রতি মুহূর্তে ওর কাছে ঘনিষ্ঠ হয়ে আসছিল, যেন কোনো অদৃশ্য থাবা তাদের ভেতর প্রবেশের জন্য প্রস্তুত। ফিওনা ক্লাবের ভেতরে নিজেকে একদম অস্বস্তিতে অনুভব করতে লাগলো। ওর চোখের কোণে সেই রহস্যময় ব্যক্তি এখনও দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। হঠাৎ একজন ছেলে এসে ওর হাত ধরে। চলো, আমাদের সাথে নাচো। ফিওনা নিজের অস্বস্তি প্রকাশ করে বলল, না ধন্যবাদ, আমি নাচতে চাই না। ছেলেটি আপত্তি না মেনে বারবার জোর করতে লাগলো, আরে এসো না, একটু মজা হবে। তার বারবার অনুরোধে ফিওনার বিরক্তি বাড়তে লাগলো। ওর সংকটের মধ্যে পড়ে গিয়ে উচ্চারণ করল, আমি বলেছি না আমি নাচব না। সতর্ক উত্তেজিত পরিস্থিতির মধ্যে হঠাৎই ঘটে গেল একটা অপ্রত্যাশিত ঘটনা। তৎক্ষণাৎ এক অজ্ঞাত ব্যক্তি ছেলেটির মাথায় একটা কাচের বোতল দিয়ে আঘাত করল। কাচের বোতল ভেঙে মাথায় আঘাত লাগতেই ছেলেটার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করল। ছেলেটি মাথায় হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। ঘটনাটা এতটাই তীব্র ছিল যে সবার মনোযোগ সেই দিকেই চলে গেল। ফিওনা চমকে ওঠে। ক্লাবের পরিবেশে একটা অস্থিরতা সৃষ্টি হয়। আলো, সঙ্গীত বন্ধ হয়ে যায়। মাতালদের মধ্যে কেউই প্রতিক্রিয়া জানায় না। তারা নিজেদের মতো করে নাচেও মেতে থাকে। তবে ফিওনার চোখের সামনে দাঁড়িয়ে রহস্যময় ব্যক্তি, যিনি ওই ঘটনাটি ঘটিয়েছেন, তার দিকে তীব্রভাবে তাকিয়ে থাকে। ফিওনার বুকের মধ্যে এক ধরনের শীতলতা অনুভব হয়। ম্যানেজার দ্রুত ছুটে আসে। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। রহস্যময় ব্যক্তির চোখে হালকা সানগ্লাস ছিল, যা সে নরম করে নিচে নামিয়ে ফেলল। ম্যানেজার তার মুখের অভিব্যক্তি দেখে আরও বেশি ভীত হয়ে পড়ল। রহস্যময় ব্যক্তি এক নিঃশ্বাসে ফিওনার হাত ধরে। ওর শরীরের অদৃশ্য শক্তি যেন তাকে নীরবভাবে নিয়ন্ত্রণ করছে। ফিওনার চোখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু ওর হাত ধরে নেওয়ার পর ও কোনো রকম প্রতিরোধ ছাড়াই অসহায়ের মতো ম্যানেজারের সামনে দিয়ে চলে আসে। ফিওনা যেন স্বপ্নের মতো সেই লোকের পেছনে পেছনে চলে যায়। ক্লাবের চটজলদি পরিবেশের মধ্যে থেকে বেরিয়ে আসে। ম্যানেজার ও অন্যান্যরা আশেপাশের পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু ফিওনার অদৃশ্য গতির দিকে কোনো নজর দিতে পারে না। বাহিরে এসে রহস্যময় ব্যক্তির গতি অব্যাহত থাকে।
ফিওনার মনের ভেতর প্রশ্ন ও উদ্বেগের ছায়া বাড়তে থাকে, কিন্তু এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায় না। ওর হাতের শক্তি মনে যেন কোনো বাধা দেয় না। ফিওনার চোখের সামনে গাঢ় অন্ধকারের মধ্যে একটা গাঢ় রঙের গাড়ি দাঁড়িয়েছিল। রহস্যময় ব্যক্তি গাড়ির দরজা খুলে দিয়ে ফিওনাকে বসতে সাহায্য করে। ফিওনা অস্বস্তির মাঝে গাড়ির আসনে বসে পড়ে। রহস্যময় ব্যক্তি ড্রাইভিং সিটে বসে আর গাড়িটি চলতে শুরু করে। গাড়ির ভেতরের শীতল পরিবেশে ফিওনার মন অবসন্ন হয়ে পড়েছিল। আর কিছুক্ষণ পরেও সম্বিত ফিরে পেল। ভয় ও অবাক অবস্থায় ফিওনা তার দৃঢ়কণ্ঠে প্রশ্ন করে, কে আপনি? এরকম রহস্যময় পোশাক কেন? ওই লোকটাকে এমন নির্মমভাবে মারলেন কেন? আর আমাকেই বা কেন ওই লোকটার হাত থেকে রক্ষা করলেন? রহস্যময় ব্যক্তি গাড়ি থামিয়ে দেয় এবং তার মুখে ঠান্ডা গম্ভীর একটা দৃষ্টি নিয়ে ফিওনার দিকে তাকায়। গম্ভীর কিন্তু শান্ত কণ্ঠে তিনি বলেন, জ্যাসপার অরিজিন আমার নাম। ফিওনার মনে দ্বিধার সৃষ্টি হয়। ওর কণ্ঠে স্পষ্ট উত্তেজনার সন্দেহ। কি চান? কোথা থেকে এসেছেন? ফিওনা জিজ্ঞেস করে। ওর কণ্ঠে উদ্বেগ ও কৌতূহল মিশে থাকে। জ্যাসপার তার ঠান্ডা শান্ত কণ্ঠে উত্তর দেয়, আপাতত আমি কিছুই চাই না, শুধু তোমার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। ফিওনার চোখে অস্বস্তি ঝিলমিল করে ওঠে। আপনি কেন রাতের বেলা এমন অদ্ভুতভাবে সানগ্লাস আর মুখে মাস্ক পরেছেন? আমার সামনে আপনার আসল চেহারা দেখান। জ্যাসপার ধীরে ধীরে তার সানগ্লাসের দিকে হাত বাড়ায় এবং হাসতে হাসতে বলে, যদি আমি সানগ্লাস খুলে ফেলি আর মাস্ক সরিয়ে ফেলি, তুমি কি আমাকে দেখে ঠিক থাকতে পারবে? মনে রেখো, যদি তুমি সত্যিই দেখার সাহস রাখো তবে আমি দেখাতে পারবো। ফিওনা তার কথা একটু স্নিগ্ধ হাসি দেখতে পায়, যেটা কেমন যেন রহস্যময় এবং অপ্রত্যাশিত। জ্যাসপারের হাসির ভঙ্গি যেন অন্ধকারের মধ্যে একটা অনুপ্রেরণা, যা ফিওনার মনের মধ্যে গভীর রেখা রেখে যায়। ফিওনা মৃদু কৌতূহল আর উদ্বেগের মিশ্রণ কণ্ঠে প্রশ্ন করল, আপনি কি এতটাই ভয়ানক দেখতে যে আমি দেখে ঠিক থাকতে পারবো না? আপনার আসল চেহারা দেখলে আমি কি ভয় পেয়ে যাব? জ্যাসপার ওর মাথা একটু ঝুঁকিয়ে এক হাত স্টিয়ারিংয়ের উপরে রাখে আর অন্য হাতে সানগ্লাস সরানোর জন্য প্রস্তুত হয়। ফিওনার চোখে সেই মুহূর্ত এক অদ্ভুত মিশ্রণ উত্তেজনা ও অত্যাশ্চর্য রূপ নিল। জ্যাসপার তার সানগ্লাস খুলে ফিওনার দিকে তাকালো। মাস্কের আড়াল থেকে দুইটা চোখ দেখা গেল এক অদ্ভুত সৌন্দর্য নিয়ে, যা প্রশান্তি এবং রহস্যের মিশ্রণ। ওর চোখ দুটি প্রাকৃতিক অলিভ গ্রিন রঙের, যেখানে সোনালি সবুজের মধ্যে হালকা ধূসর টোন দেখা যায়। এই চোখের রং যেন ক্যালিডোনিয়ান গাছের পাতা এবং সূর্যের আলোর পরশে নরম সোনালি হালকা আভা মিশিয়ে তৈরি করা একটা অলিভ গ্রিন মিশ্রণ। এই চোখের রং যেন পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্যের প্রতিচ্ছবি, সাগরের গভীরতায় সূর্যের আলোর প্রতিফলন, যা একদিকে শান্ত এবং অন্যদিকে রহস্যময়। এই চোখ দুটো গাছের পাতার টোন এবং মেঘমুক্ত আকাশের মৃদু ধূসরতা মিশ্রিত, যা তাদের প্রতি দৃষ্টির মাধ্যমে এক অদ্ভুত প্রশান্তি এবং গহীনতার অনুভূতি প্রদান করে। ফিওনা যেন এক অজানা পৃথিবীতে হারিয়ে যায়, যেখানে এই চোখের চোখা আভা তাকে মন্ত্রমুগ্ধের মতো ঘিরে ধরে। ফিওনাকে এতটা মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে পেয়ে জ্যাসপার দ্রুতগতিতে গাড়ি স্টার্ট দিল। গাড়ি ফিওনার ভার্সিটির সামনে এসে থামল। ফিওনার দৃষ্টি ফিরে এসে বোধের মধ্যে এলো। ও অবাক হয়ে দেখল ওদের এই সময় এসে পিকিং ইউনিভার্সিটির সামনে পৌঁছানোর জন্য কিভাবে সম্ভব হলো। উঠে দাঁড়াতে গিয়ে ও মুখ থেকে বের করল, আপনি কিভাবে জানলেন আমি এখানে থাকি? জ্যাসপার রহস্যময় কণ্ঠে উত্তর দিল, ইটস এ সিক্রেট। রাত হয়ে গেছে, ভার্সিটির ভেতরে যাও। ফিওনা গাড়ির দরজা খুলে নেমে পড়ল। হালকা হাওয়ার সাথে চোখে মিটমিটে আলোর চিৎকারের অনুভূতির পর আরও একবার জ্যাসপারের দিকে তাকিয়ে দেখল। এরপর একটা রহস্যময় অভিব্যক্তির সাথে ফিওনা উল্টো হেঁটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের দিকে প্রবেশ করল, মনের মধ্যে হাজারো প্রশ্ন ও চিন্তা নিয়ে।
ফিওনার চলে যাওয়ার পর জ্যাসপার গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি স্থিরভাবে দাঁড়িয়েছিল। ওর চোখের দৃষ্টি ফিওনার চলার পথে একনিষ্ঠভাবে নিবদ্ধ ছিল, যদিও ওর অনুভূতির গভীরতা এবং উদ্দেশ্য স্পষ্ট ছিল না। ফিওনা চোখের আড়াল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জ্যাসপার অল্প কিছুক্ষণ অপেক্ষা করে গাড়ির ইঞ্জিন ধরে গাড়ি চালানোর জন্য প্রস্তুতি নিল। গাড়ি ধীরে ধীরে সড়কে ছুটতে শুরু করলো, যেন গন্তব্যের দিকে গোপন পরিকল্পনা নিয়ে দ্রুত ছুটে চলছিল।